আসসালামু আলাইকুম। স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা মূলত আলোচনা করবো হচ্ছে সাবস্ক্রিপশন ডিজাইন এবং প্যানেল ডিজাইন এগুলো নিয়ে। ইন জেনারেলি আমরা তো সাবস্ক্রিপশনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখানে ইনক্লুড থাকবে, সাথে এর সাথে আমরা অটোক্যাড প্লাস ক্যালকুলেশন এবং লুক ক্যালকুলেশন এগুলোও ইনক্লুড থাকবে। মূলত আজকে এটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপশনের ওভারঅল সবকিছু এখানে ইনক্লুড থাকবে। তাহলে আমরা শুরু করি। আমরা যদি একটা সাবস্টেশনের মূল শুরু থেকে দেখি, ইন জেনারেলি আমরা আলোচনা করবো হচ্ছে ইলিভেন কেবির যে একটা সাবস্টেশন, ওইটার উপর বেস করে আলোচনাটা শুরু হবে আজকে। ইলেভেন কেবির যদি একটা সাবস্টেশন দেখি, যদি আমরা একদম প্যানেল ডিজাইন থেকে যদি দেখি, সেখানে যদি আমরা দেখি একটা এইচটি সুইচ গিয়ার থাকে এবং সেটার পর থাকে ট্রান্সফরমার এবং এলটি, সিএফআর, এমডিবি, এসডিবি, এস1, এসডিবি এই অনুসারে ক্রমান্বয়ে এগুলো আসতে থাকে। এখন যদি আমরা এখানে দেখতে চাই যে এইচটি সুইচ গিয়ারটা কেমন হতে পারে এবং ট্রান্সফরমারের বিষয়গুলো কেমন হতে পারে এবং এলটি প্যানেল গুলো ডিজাইন কেমন হতে পারে, বিশেষ করে এটা বেস করে আমরা পিএফ এ যে প্যানেল ডিজাইন করবো এটা কেমন হতে পারে এবং এমডিবি গুলো কিরকম হতে পারে, এসডিবি গুলো কিরকম হতে পারে, এগুলো বেস করে হচ্ছে আমাদের মধ্যে ডিজাইন কোর্সটা সাজানো হয়েছে। আমরা যদি একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখি, একটা 11 কেবি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যদি দেখি, আমরা শুরুতে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আহ, যেখানে 11 কেবি লাইনটা আমাদের স্টার্ট হয়, সাথে হচ্ছে একটা লাইটিং স্টার্ট থাকবে এবং ড্রপ ফিক্স হয়, আমরা একটা এইচটি সুইচ গিয়ার ঢুকবো। এবং এই এইচটি সুইচ গিয়ারের মধ্যে ঝাড়ু এটা হতে পারে, এই দুটা করতে পারে। অথবা সেটা আমরা এসিবি দিয়ে, সরি পিসিবি দিয়ে করতে পারি, অথবা আমরা এটা এনভিএসি করতে পারি। ইন্টারনালি ইন্ডাস্ট্রিতে আমরা দেখি যেটা ছোটখাটো কোনো সাবস্টিটিউশন ফ্যাক্টরির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি ছোটখাটো হয়, সেক্ষেত্রে ওরা করে কি জেনারেলি আমরা এলবিএস প্যানেল ইউজ করে। আর যদি এটা যদি বড় ধরনের হয়, লোড বেশি হয়, সেক্ষেত্রে ইউজ করা হয় ইনস্টিটিউটে, যেটা হচ্ছে আমরা বিসিবি দিয়ে। ইন জেনারেলি ভাইয়া, বিসিবি। সাউন্ড ইজ ভেরি লো। এখন কি ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার বাট ভেরি লো। আমি জানি না অন্যদের কি অবস্থা। আহ, এটা কি সবার ক্ষেত্রে হচ্ছে নাকি একটু রেসপন্স করেন? জি ভাইয়া, কথা একদম শোনা যাচ্ছে না, খুবই আস্তে শোনা যাচ্ছে। একটু জোরে কথা বললে খুবই ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমার একটু মনে হয় একটু ফ্যানের আওয়াজের জন্য হয়তো বা একটু ইয়া হচ্ছে। যাই হোক, এখন কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ভাইয়া এখন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভাই। আমরা যদি এইচটি পার্টে দেখি, মানে এইচটি সুইচ গিয়ার যদি পার্টে দেখি, সেটা জানলে জানলে দুইটা হতে পারে। একটা হচ্ছে আমরা এলবিএস দিয়ে করি, একটা হচ্ছে এসটি প্যানেল বলে বা এসটি সুইচ গিয়ার বলে, যেটাদের মধ্যে বিসিবি দিয়ে করা হয়। বিসিবি তে আমরা জেনারেলি দুইটা দিকে, একটা হচ্ছে ঘরের উল্টো বলতে একটা ফিক্স টাইপ, দুইটা হতে পারে। আর তারপরে এগুলা সাইজ বেস করে আমাদের বিসিবি সাইজ গুলো নির্ধারিত হয়। এরপর যদি ছোটখাটো, আমরা তো একটু আগে বললাম যে ছোট, যদি ছোট হয় সেটা যদি 500 কেপির মধ্যে হয়, তাহলে সেটা হবে আমরা এলবিএস প্যানেল ডিজাইনের মধ্যে এলবিএস দিয়ে করে থাকি। এটা হচ্ছে ইন জেনারেলি ফিউজ দিয়ে করা হয়, এটা খুব একটা বেশি হাইলি সিকিউরিটির ক্ষেত্রে এটা করা হয় না। এটা ইন জেনারেলি যেমন রেসিডেন্সিয়াল যেটা আছে, তারপর যদি ছোটখাটো যারা বাজেট গুলো থাকে, এই ধরনের ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ইন জেনারেল এলবিএস টা ওরা ফলো করে। বাট ওভারঅল সবার ক্ষেত্রে যদি আমরা, যদি এটা আরএসসি বা নিরাপন এই ধরনের যদি অডিটের ক্ষেত্রে যদি ইউজ করা হয়, ওরা কিন্তু হাইলি সাজেস্ট করে হচ্ছে আপনার বিশেষ করে এইচটিসি জায়গাতে বিসিবি যেগুলো ইউজ করা হয়, এগুলো হাইলি বেশি সাজেস্ট করে, যদি বিশেষ করে যদি বড় ধরনের ফ্যাক্টরি হয়ে থাকে। এখনো কি কম শোনা যায়? ভাই মনে হয় একজন মেসেজ করলো। আহ, একটু রেসপন্স করেন দেবো। এখন এখন কি কম শোনা যায়? হ্যালো?
তো এখন কি কম শোনা যায়? হ্যালো। জি, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না আপনার, মানে কথা কেমন অনেক লো শোনা যাচ্ছে এবং ক্লিয়ার না। আচ্ছা দাঁড়ান, একটু 1 মিনিট, আমি তাহলে একটু প্ল্যাটফর্মটা চেঞ্জ করবো। হ্যালো। ভাই এখন কি ক্লিয়ার আছে? সবাই শুনতে পাচ্ছে আমাকে? জি, এখন মোটামুটি শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এখন শোনা যায়। হ্যাঁ, শোনা যায়, শোনা যায়, স্টার্ট করেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যদি ইন জেনারেলি এই অ্যাসেম্বলিকে যদি আমরা দেখি, যে এই এসটি পার্টের পর আমাদের ইন জেনারেলি থাকে হচ্ছে ট্রান্সফর্মার পার্ট। এরপর ট্রান্সফর্মার পার্টের পর আমাদের শুরু হয় এলটি পার্টটা। এখানের মধ্যে আমাদের আহ, আমরা ট্রান্সফর্মার উপর বা লোডের উপর বেস করে আমাদের এলটি প্যানেল ভাইয়া, দেখতেছি স্লাইড তো দেখা আমাদের। যাচ্ছে না। স্ক্রিন কি চেঞ্জ হচ্ছে? স্ক্রিন তো চেঞ্জ হয় না, একটা স্ক্রিনে দেখা যাইতেছে। চেঞ্জ হয় নাই? মানে স্ক্রিন একটাই দেখা স্লাইড দেখা যাচ্ছে, যাচ্ছে না। চেঞ্জ হচ্ছে না, স্লাইড চেঞ্জ হয় না। এখন দেখা যাচ্ছে ভাই? দেখেন তো। জি, এখন জি জি, দেখা এখন যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাসেম্বলি দেখা যাচ্ছে ভাই? জি জি, এই স্লাইড দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যদি ট্রান্সফার পার্টে যদি দেখি, ট্রান্সফার পার্টের পর যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এলটি, ভোটার হচ্ছে এলটি পার্ট। এই এলটি পার্টটা আমরা জেনারেলি সিলেক্ট করি হচ্ছে আমাদের লোড ক্যালকুলেশনের উপর বেস করে। আমরা এলটি যে ইনকামিং প্যানেল আছে, যেখানে আমরা এখানে যদি দেখে দেখেন দেখবেন যে 1000 এমপিয়ার একটা এসএবি ইউজ করা হচ্ছে। এসএবি ক্ষেত্রে আমরা যদি একটু একটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে কি, যখন আমরা লোড দেখি জেনারেলি ক্যালকুলেশন করি, তো আমরা লোড দেখি যে এম্পিয়ার রেটিংটা আমাদের 800 এম্পিয়ার উপরে চলে যায়। তো সেটা হতে পারে 1000, 1250, বা আপনার এভাবে যদি 1600, 1800, সরি 2000, এভাবে যদি হয়ে যায়, তো 1800 হলে আমরা 2000 সিলেক্ট করতে হয়। এক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করা হয় এসিবি কে। যদিও বা আমরা 1600 এমপিয়ার পর্যন্ত আমাদের এমসিসিপি পাওয়া যায়, বাট ইন জেনারেল যদি আমাদের যদি প্রোডাকশন বেস উপর যদি বেস করে যদি হয়, তাহলে আমাদের অবভিয়াসলি আমাদের সিলেক্ট করতে হয় এসিবি। কারণ এসিবি হচ্ছে আপনার এমসিসিবি থেকে মোর প্রোডাকশন দিয়ে থাকে, এবং অবশ্য অনেক হাইলি সিকিউর থাকে। এখানে আপনার অনেক ধরনের প্রোডাকশন সিস্টেম দেওয়া থাকে, যেটা অটোমেটিক সিস্টেম থাকে, যেটা আমাদের কোনো ধরনের রেসপন্স ছাড়াই আমরা এটা চালিয়ে অন অফ করাইতে পারি। সেটা হতে পারে রিমোটলি কন্ট্রোল করতে পারি, কিন্তু যেটা এমসিসিবির ক্ষেত্রে ইন জেনারেলি পসিবল হয় না। সেক্ষেত্রে সবসময় সাজেস্ট করা হয়, যদি 1000 এমপিআর বা 1000 এমপির উপর চলে গেলে, তখন এটা এসিবিটা সাজেস্ট করা হয়। এই ক্ষেত্রে এই এসএলডি ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, সেক্ষেত্রেও এক্ষেত্রেও আমার 1000 এমপিআরটাই এসিবিটা ইন্টারনেট সেট করা হয়েছিল। এরপর এটার উপর বেস করে আমাদের 380 কেভির একটা পিএফআই থাকে, যেটা হচ্ছে 34 এমপিআর আমাদের ইনকাম ব্রেকার দিয়ে। এরপর প্রত্যেকটা আলাদা আলাদা লোকের জন্য আলাদা একটা আলাদা আলাদা ইনকাম ব্রেকার অনুসারে আলাদা আলাদা করা হয়, এবং প্রত্যেকটা অনুসারে হয় সেটা বেস করে আমাদের এ আলাদা কামাল, আলাদা 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 প্যানেল হতে পারে, সেটা কামাল। হতে পারে আমাদের এমডিবি বা এসডিবি, এগুলো হতে পারে। এরপর যদি আমরা এইচটি সুইচ ডাইরেক্ট জিতে যাই, যদি দেখি যে কখন আমরা আসলে এলবিসি ইউজ করবো, আর কখন আবার বিসিবি দিয়ে আমরা এইচটি সুইচ গেট ইউজ করবো। যদি ট্রান্সফরমার সাইজটা যদি আমাদের 0 থেকে 500 কেভি এর মধ্যে হয়, ইন জেনারেল আমরা এলবিএস টাকে সাজেস্ট করা হয়। যদি 500 কেভি এর উপরে চলে, তখন আমরা বিসিবি দিয়ে এইচটি যে প্যানেল সুইচ গেট গুলো থাকে, এগুলোকে জেনারেলি সাজেস্ট করা হয়। তবে এগুলা হ্যালো, কিছু কিছু আসসালামু ক্ষেত্রে হয়তো আলাইকুম। বা। ওয়ালাইকুম আসসালাম। কেউ কি কিছু বলবেন ভাই?
ওকে। ভাইয়া আমি একটু বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, বলেন। আপনি এখানে লিখছেন ট্রান্সফরমার সাইজ 0 থেকে 500 kVAr। হুম, হুম। এই জিনিসটা তো বুঝলাম না, সারা জীবন শিখে এসেছি কেভিএ, আপনি এখানে লিখছেন সরি সরি, কেভিআর, এই এখানে জিনিসটা এটা একটু দরকার। এটা সরি, এটা টাইপিং মিস্টেক হয়েছিল। এটা কেবি হবে। সরি, এটা একটু ঠিক করে নেওয়া হবে। মানে 2 থেকে 5 কেবি জেনারেলি হলে সেটা হচ্ছে আমাদের এলভিএস হয়ে থাকে, যদি এর উপরে হয়ে যায় জেনারেলি আমরা বিসিবিটা সিলেক্ট করা হয়। এটা একটু কারেকশন করে নেওয়া হবে ভাই। থ্যাংক ইউ। আর আমরা যদি জানলে যদি আমরা লোড ব্যাকসিস বা এলবিএসটা দেখতে কেমন হবে বা এর মধ্যে কি কি থাকে এটা যদি আমরা একটু দেখি, ইন জেনারেলি দেখি এর মধ্যে আমাদের পিটি থাকে, পিটি থাকে, আর একটা ইসারসি ফিউজ থাকে যেটা ওভারলোড এবং সবসময় কারেন্টকে প্রোটেকশন দেওয়ার জন্য। আর হচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে এই ব্যতিক্রম হয়, যেমন জেনারেলি যারা এলবিএস প্যানেল আমার এলবিএস সুইচ গেটটা জেনারেলি যারা সিলেক্ট করে তাদের উপর ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট জেনারেলি দেওয়া থাকে, যে অবশ্যই যারা এলবিএস করে তাদের অবশ্যই সাবস্টেশন জোড়ো এবং তাদের অবশ্যই একটা কস্ট মিনিমাইজ একটা ব্যাপার স্যাপার থাকে। সেক্ষেত্রে ওনারা দেখে হচ্ছে কি, দেখা যায় কি আমাদের যে সিটি গুলো থাকে, যে সিটি ক্ষেত্রে 3টা সিটি ইউজ অনেক সময় করে না, সেক্ষেত্রে পিটি দিয়েও এটা করে দেওয়া হয়। আবার এই ক্ষেত্রে আমার সময় আমার যে বোল্ট মিটার মিটার যেহেতু আমরা সিটি ইউজ করতেছি না, সেক্ষেত্রে আমাদের এখানে কারেন্টের যে মিটার বিষয়গুলো আছে এগুলো পুরোপুরি বাদ পড়ে যায়, শুধুমাত্র পিটি দিয়েও এটা করে দেওয়া যায়। অর্থাৎ এলবিএস এর ক্ষেত্রে যে আমরা যদি কখনো ছোটখাটো যে ইয়াগুলো থাকে, ফ্যাক্টরি গুলো যদি থাকে, তাহলে ইন জেনারেল আমরা দেখবেন যে এলবিএস দিয়ে করা হয় এবং এখানে খুব একটা বেশি মিটারিং ইউজ করা হয় না। তবে এগুলো চাইলে ইউজ করা যায়, কারণ পিটি পিটি এবং আমাদের মিটারিং ইউনিট গুলো আছে, যে এম্পিয়ার মিটার, মিটার, এটাতে আর একটা হচ্ছে টেম্পারেচার দেখার জন্য হচ্ছে আপনার থার্মোস্টেট, এই বিষয়গুলো ইউজ করা যায় ইন জেনারেলি। মানে স্পিকারের যদি যাচাই করি সবগুলো সবগুলো ইউজ করা যায়, কিন্তু ইন জেনারেলি যেটা বাংলাদেশ প্র্যাকটিস দেখা যায় হচ্ছে তাদের বাজেট স্বল্পতার কারণে বেশিরভাগ সময় হচ্ছে এই এই বিষয়গুলো হচ্ছে খুব একটা বেশি ফলো করা হয় না। আমরা যদি এখন একটা এলবিএস প্যানেল আসলে কি কি এবার কেমন হতে পারে সেটা একটু দেখি। এটা হচ্ছে আমরা এখানে যদি দেখা যায় শুধুমাত্র এখানে শুধু পিটি ইউজ করা হয়েছে, আর চাইলে সিটিও কিন্তু ইউজ করা যেত, শুধুমাত্র এটা হচ্ছে ওদের রিকোয়ারমেন্টই ছিল শুধুমাত্র পিটি ইউজ করবে। তাই পিটি যেহেতু ইউজ করতে চলে, আমাদের এখানে বল মিটার ছাড়া আর কিছু লাগবে না। এখানে কি দেখেন, জেনারেলি ইউজ করা হয়েছে হচ্ছে ডিজিটাল বল মিটার, যার কারণে একটা সিলেক্টর প্রয়োজন পড়ে না। যদি আমরা যদি এখানে যদি ডিজিটাল বল মিটার ইউজ না করি, যদি এখানে তো আমরা অ্যানালগ বল মিটার ইউজ করতাম, যেটা হচ্ছে আমরা যেখানে অবশ্যই নিচে অবশ্যই একটা সিলেক্টর সুইচ ইউজ করতে হতো, যেখানে আমরা ফেজ সিলেক্ট করে করে আমরা ফেজের মানে যদি রেড ইয়েলো ব্লু এই 3টা ফেজ আলাদা আলাদা করে দেখতে পারতাম। যদি ধরে ডিজিটাল বল মিটার, এখানে আলাদা করে আমার দেখা দরকার নেই, এখানে অবশ্যই 3টা ফেজই অবভিয়াসলি দেখা যাবে। আর বাকি 2টা পুশ আছে, একটা ফ্রন্ট পুশ অফ পুশ, এটা হচ্ছে ম্যানুয়ালি আর অফ করা যায়। আর যে 2টা 3টা উপরে ল্যাম্প আছে, যেটা আমরা এই যে ফেস ল্যাম্প দেখানো হয়েছে, যখন অর্থাৎ এলপিএস চালু না হলে তখন হচ্ছে ফেস ল্যাম্প গুলো জ্বলে উঠবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা পাওয়ার আসছে। যখন আমরা এটা অন পুশ পুশ চালু দেবো তখন এটা অটোমেটিক চালু হবে, এই পরে এটা আমরা ভোল্ট মিটারে এটা রিডিং দেখা শুরু করবো। এরপর যদি আমরা যদি আসি এসটিসি, যেটা ইন জেনারেলি বিসিবি দিয়ে হয়ে থাকে। বিসিবি আসলে জেনারেলি হচ্ছে এটা অবশ্যই আমরা আগে আগে বলেছিলাম, এটা হচ্ছে একটু হাইলি প্রোটেকশনের ক্ষেত্রে অবশ্যই এটা ইউজ করা হয়। সেক্ষেত্রে সার্কিট ব্রেকারে আমাদের কি কি হতে পারে সেটা এসটি সুইচ গিয়ারের মধ্যে, সেক্ষেত্রে আমরা বিসিবির জায়গায় SF6 ইউজ করতে পারি, সেটা হচ্ছে অনেক বেশি আরো যদি হাই সিকিউরিটির জন্য ইউজ করে। অনেকেই হচ্ছে বড় বড় যে সাবস্টেশন গুলো আছে এগুলোতে বিসিবির পরিবর্তে ওরা কি সরি আপনার বিসিবির জায়গায় ওরা কি ইউজ করে হচ্ছে SF6 ইউজ করে। তারপর এয়ার ব্লাস্ট ইউজ করতে পারে, সার্কিট ব্রেকারও ইউজ করতে পারে। তবে এটার ক্ষেত্রে এই প্যানেলের ক্ষেত্রে বাকি মেকানিজম গুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সেম থাকে। যেমন একটা আইসোলেটর বা ডিসকানেক্টর সুইচ থাকে, যেটা ইন জেনারেলি প্যানেলের বটম সাইডে থাকে। আর একটা হচ্ছে থাকে হচ্ছে এই তো সিটি পিটি থাকে, প্রোটেকশন রিলে থাকে, বাস বার থাকে, যেটা হচ্ছে ইন জেনারেলি কানেক্টিং বাস বার হিসেবে থাকে। যদি একাধিক প্যানেল থাকে তাহলে ওই প্যানেলের উপর দিকে আমরা একটু পরে দেখবো সেটা হচ্ছে কানেক্টিং বাস বার হিসেবে, মেন টার্মিনাল বাস হিসেবে থাকবে। এরপর কানেক্টিং বাস বার দিয়ে আমরা মেন বাস বার সাপ্লাই থাকবে। তো এরপর এগুলো যখন যখন একাধিক প্যানেল থাকে তখন জেনারেলি এই সিস্টেমটা থাকে। এরপর আর সুইচ থাকে, কন্ট্রোল প্যানেল থাকে, এটা উপরের দিকে থাকবে একটু পরে
আমাদের লাস্টে দেখি ইন জেনারেলি যদি আমরা এসটি প্যানেলে কিছু অ্যাডভান্টেজ যদি দেখে থাকি, এটা অবশ্যই একটা ফাইলে সেফটি বিষয় ক্ষেত্রে থাকে। তারপর প্লাস হচ্ছে আপনার কুইক ফল্ট অ্যানালাইজ করে, আর তারপর হচ্ছে সিস্টেম স্টেবিলিটি থাকে, তারপর আপনার এই যে ডিভাইস এবং ইকুইপমেন্ট বিভিন্ন ফল্ট গুলো দ্রুত রিডিউস করতে পারে। আর আমার সেফটি পারপাস দিকে দেখি অবশ্যই এটার মধ্যে আমরা একটা ইন্টারলক সিস্টেমটা আমরা থাকতে পারবে। প্লাস হচ্ছে মেনটেনেন্সটা, যেহেতু আমাদের এখানে আগে যদি একটা আইসোলেটর থাকে, এটা ইজিলি খুব আমরা মেনটেনেন্সটা করতে পারি। তারপর আরেকটা হচ্ছে এটা হচ্ছে রিমোটলি আমরা অপারেট করতে পারি, এবং গ্রান্টিং অল পার্টস এখানে অ্যাভেলেবল থাকে, যার কারণে আমরা রিক্সের পরিমাণটা কম থাকে। আর যদি আমরা এখানে একটা এইচটি সুইচ চ্যানেল আসলে দেখতে কেমন হয়, যদি আমরা দেখতে চাই, তাহলে দেখবেন যে এখানে এই এই পার্টে যদি দেখেন, তাহলে এটা দেখেন হচ্ছে এটা হচ্ছে আমার মেইন বাসবার, যেখানে হচ্ছে যদি আমরা একাধিক প্যানেল যদি থাকে, আমাদের একটার পর একটা একটা পর মানে ধরুন দুইটা তিনটা এসটি প্যানেল একসাথে অ্যাটাচ করা, সেক্ষেত্রে আমাদের হবে কি, এটা হচ্ছে আমাদের মেইন বাসবার, যেখানে হচ্ছে দুই তিনটা প্যানেল একসাথে অ্যাটাচ করা হয় এই যে এই এই বাসবার দিয়ে। এরপর এখান থেকে আলাদা করে এসে হচ্ছে এই বাসবার দিয়ে, সরি এই এই আপনার ব্রেকার এইভাবে করে এটা হচ্ছে কানেক্টিং বাসবার। এরপর আমাদের এখান থেকে এটা সিটি এবং এটা পিটি দিয়ে এইভাবে দিয়ে আমাদের এই বটম থেকে যখন আমাদের পাওয়ারটা আসে, তখন এখানে সরাসরি এখানে লাগানো হয়। এরপর থেকে এটা দিয়ে মাধ্যমে এটার মেইন বাস টার্মিনাল যায়, মেইন বাস থেকে পাশাপাশি আর যে প্যানেলটা আছে ওই প্যানেলের মধ্যে কানেকশনটা হয়। এইভাবে করে মূলত কানেকশন সাজানো হয়, বাস বা কানেকশনটা। এছাড়া যখনই এটার জন্য বরাবরই আমাদের একটা ফেজ ল্যাম্প ইউজ করতে হয়, আর এটা হচ্ছে আইডেন্টি রিলে, যেটাকে বলা হয় তিন কাইন্ড অফ একটা এইচটি প্যানেলের হেড বলা হয় জেনারেলি আইডেন্টি রিলেকে। এরপর এখানে বোল্ট মিটার মিটার আছে, সাথে সিলেক্টর আছে, যেহেতু এখানে অ্যানালগ মিটার ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে এখানে অবশ্যই সিলেক্টর ইউজ করতে হবে। এর আগে আমরা যদি এলবিএস প্যানেল যদি দেখতাম, সেখানে অবশ্যই আমরা ইউজ করছিলাম একটা ডিজিটাল বোল্ট মিটার, যার কারণে আমাদের কোনো সিলেক্টর ইউজ করতে হয় নাই। কিন্তু এখানে ইউজ করা হয়েছে হচ্ছে আপনার অ্যানালগ ভোল্টমিটার, অ্যানালগ অ্যামিটার, যার কারণে এখানে সিলেক্টর ইউজ করা হয়েছে। সিলেক্টর দিয়ে আমরা ঘুরে ঘুরে আমরা রেড ফেসে ভোল্টেজ কত বা এম্পিয়ার কত, আমরা ইয়েলো ফেসে, ব্লু ফেসে, এরকম করে আমরা সিলেক্টর দিয়ে ঘুরে ঘুরে এটা জেনারেল ইঞ্জিনে দেখা হয়। তারপর এখানে কতগুলো ল্যাম্প ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে অন ল্যাম্প, অফ ল্যাম্প, প্লাস একটা হচ্ছে ট্রিপ ল্যাম্প এবং অন পুশ অফ পুশ। ইন জেনারেল যদি আমরা যদি দেখি, যখনই পাওয়ার আসে তখন আমাদের ফেজ ল্যাম্প গুলা জ্বলে ওঠে, তখন আমরা বুঝতে পারি যে আমাদের বাসবারের পাওয়ার আসছে, বা আমাদের মেইন এসিবি যেটা থাকবে, সরি বিসিবি থাকবে, ওটাতে পাওয়ার আসছে। ঠিক আছে, ফেজ ল্যাম্প গুলো ইন্ডিকেট করে। আর যখনই আমরা ওইটাকে অন কোর্স দিয়ে অন অন করবো, ওর সাথে সাথে এটা আপনার কানেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যদি কোনো কারণে যদি আমাদের কাছে ট্রিপ হয়, তাহলে এখানে ট্রিপ ল্যাম্প যেটা আছে কোনায়, এই ট্রিপ ল্যাম্প ইন্ডিকেট দিয়ে ট্রিপ ল্যাম্প জ্বলবে, তখন এই বিসিবিটা অটোমেটিকলি ট্রিপ হয়ে যায়। এরপর যদি আমরা যাই হচ্ছে একটা পিএ পাচ্ছি প্যানেল, মেনলি কি কি থাকে, একটা পিএ প্যানেলটা আসলে কেমন হতে পারে, এটার উপর বেস করে এটা হচ্ছে আমরা একটু দেখবো। তাহলে পিএফ কে আমরা কেন ইউজ করবো, এটা হচ্ছে একটা বিষয়। সেটা হচ্ছে কি, আমরা যখন ইন জেনারেলি যখন আমরা লোড গুলো ইউজ করি আমাদের ইন্ডাস্ট্রি ক্ষেত্রে, বেশিরভাগই হচ্ছে আমাদের ইন্ডাকটিভ লোড, এবং রেজিস্টিভ লোড, রেজিস্ট্রেশন পরিমাণটা খুব কম থাকে, রেজিস্ট্রিভ লোড এরকম থাকে বলে চলে, বাট বেশিরভাগই হচ্ছে আমাদের ইন্ডাকটিভ লোড। এই ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আমাদের আমরা জানি যে ইন্ডাকটিভ লোড অবশ্যই আমাদের জন্য পিএফআই ভ্যালুটা, ইন্ডাকটিভ লোডের কারণে আমাদের পিএফআই এর মানটা কমে যায়। এবং এই পিএফআই আমাদের পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করার জন্য আমরা একটা প্যানেল ইন জেনারেলি প্রত্যেকটা সাবসের জন্য অবভিয়াসলি ইউজ করতে হয়। না হয় সেটা হতে পারে সেটা ওই ইয়ার ক্ষেত্রে, ওই সাবস্টেশনের ক্ষেত্রে, যেটা যদি পল্লী বিদ্যুৎ বা হতে পারে বা ডেস্ক হতে পারে, ওদের কাছ থেকে কিন্তু এটা একটা পেনাল্টি দিতে হয় যদি আমরা যদি রিকোয়ার পাওয়ার ফ্যাক্টর দিয়ে আপনার ফুলফিল না করে। এদের ক্ষেত্রে হয়ে গিয়ে আপনার আর তাছাড়া আপনার যদি পিএফআই বা পিএফ প্যানেল যদি ইউজ করা না হয়, সেক্ষেত্রে হয় কি আপনার আপনার যার ক্ষেত্রেও এটা একটা ফ্যাক্টরির ক্ষেত্রেও এটা একটা রিস্ক। কারণ হচ্ছে আমরা যদি আমার যে ইন্ডাকটিভ লোড গুলো আছে, সেগুলো যদি যদি পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায়, সেক্ষেত্রে আমাদের কারেন্টের ভ্যালুটা বেড়ে যায়, এবং সেক্ষেত্রে আমাদের আহ, যে গুলো আছে, ইন্ডাকটিভ লোড গুলো আছে, যেমন মোটর, বড় বড় মোটর যেগুলো থাকে, এগুলো কিন্তু
আহ, ক্ষতি হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়। সেক্ষেত্রে এটা নিজের ক্ষেত্রেও একটা সেফটি, প্লাস হচ্ছে আবার কারেন্টের বিলের ক্ষেত্রেও কিন্তু এটা একটা সেফটি, কারণ আমাদের এইটার কারণে কিন্তু আমাদের বিলটা কিন্তু কমে যায়। তার ক্ষেত্রে আমার কিছু বেনিফিট, যেমন একটু আগে আমরা যেটা আলোচনা করলাম, রিডিউস দা পাওয়ার লসটা কমায়, আমার অ্যাবাউট সরি অ্যাবাউট প্যালান্টিসটা আমাদের কমে, তারপর ভোল্টেজ রেগুলেশনটা বাড়ায়, এরপর পাওয়ার ফ্রি, মানে সিস্টেম ক্যাপাসিটিটাকে একটু ফ্রি রাখে। এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আমার দরকার হয় সবসময়। এই বিষয়গুলো হচ্ছে বেনিফিট গুলো। তারপর লো পাওয়ার ফ্যাক্টর ফলে আসলে কি হতে পারে, আমাদের হাই ইলেকট্রিসিটি বিল, তারপর ওভারলোড কেবল এবং ট্রান্সফরমার, এবং এটা হচ্ছে একটা ভোল্টেজ ড্রপ। যেটা বললাম সেটা, যদি আমাদের পাওয়ার ফ্যাক্টরে ভ্যালুটা যদি বেড়ে যায়, আমাদের সরি পাওয়ার ফ্যাক্টর মানটা যদি কমে যায়, সেক্ষেত্রে আমাদের হতে পারে ভোল্টেজ ড্রপটা হচ্ছে বেড়ে যায়। সেক্ষেত্রে ইন জেনারেলি হয়তো বেসিক একটা ডায়াগ্রাম দেখি, যেটা আসলে একটা একটা আমাদের যে ক্যাপাসিটর বা ট্যাঙ্ক ইউজ করি সেটা আসলে কেমন হতে পারে সেটার উপর। তোমার এখানে ইউটিলিটি সাপ্লাই থেকে আসে, সেটা আমাদের মেইন এন্টি প্যানেল যাবে, এবং সেই এন্টি প্যানেল থেকে আমাদের লোড বা মোটর বা যেটা থাকে সেখানে যাবে, এবং সেটা সিটি হয়ে সিটি থেকে একটা বেলুন, আমাদের যে এলটি প্যানেল ইউজ করবো সেটা থেকে আমার সেটাতে আবার একটা সিটি পড়াতে হবে। ওই সিটি থেকে হচ্ছে আমাদের পিএফসি নিলে সেটা হচ্ছে ওখান থেকে নিট করবে যে আমাদের এখন কারেন্ট বিলটা কম এত কত আছে, এবং ওটার উপর বেস করে হচ্ছে পিএফসি রিলে ও অটোমেটিক্যালি ক্যালকুলেশন করবে যে পাওয়ার ফ্যাক্টর ভ্যালু কতটুকু আছে এবং কতটুকু আপনার ইমপ্রুভ করতে হবে। এটা হচ্ছে অটোমেটিক্যালি করে থাকে আপনার পিএফসি রিলেটা। আর এটা ছাড়াও আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। আর ম্যানুয়াল সিস্টেমটা হচ্ছে এরকম যে ডিসপ্লেতে লেখা থাকে যে আমার এখন পাওয়ার ফ্যাক্টর ভ্যালুটা কত, এবং সেগুলো এবং প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা আমার অন পুশ অফ পুশ সুইচ থাকে, এবং অন পুশ অফ পুশ হচ্ছে ল্যাম্প থাকে। অন পুশ সাথে একটা ল্যাম্প থাকে, যে আমার প্রত্যেকটা স্টেপ চাইলে আলাদা আলাদা ভাবে আমি ইউজ করতে পারি। সেটা যদি আমাদের একটা 6 স্টেপের একটা পিএফআই যদি হয়, সেক্ষেত্রে আমি যদি দেখতেছি যে আমার এখন পাওয়ার ফ্যাক্টর ভ্যালু আমাদের রাখার দরকার হচ্ছে 0.9, কিন্তু আমার হয়ে গেলো 0.8। আমি ক্যালকুলেশন করে দেখলাম যে আমার পাওয়ার ফ্যাক্টর দুইটা স্টেপ যদি আমি বাড়াই দিই, তাহলে সেক্ষেত্রে আমার ডিজায়ার লেভেলে পৌঁছে যাবে। সেক্ষেত্রে আমি চাইলে ম্যানুয়ালি দুইটা স্টেপ ধরালাম, আবার দুইটা স্টেপ যখন দেখতেছি না এখন বেলুটা আরো এখন মোটামুটি লেভেল আছে, সেক্ষেত্রে আমি চাইলে আবার নিজে আবার কমাই ফেলতে পারি। এই কাজটা আমাদের ইন্টারনালি ম্যানুয়ালি না করার জন্য এটা অটোমেটিক সিস্টেমে যেটা করা যায়, সেটা হচ্ছে অটো অটো ধরবে, অটো ছাড়বে, সেটা হচ্ছে পিএফসি এর মাধ্যমে সেটা অটোমেটিক করে থাকে এই কাজটা ইন জেনারেলি। আমরা যদি একটা দেখে থাকি, একটা পিএফসি প্যানেল আসলে পাওয়ার ফ্যাক্টর কারেকশন প্যানেল আসলে কেমন হয়, সেটা হচ্ছে আমরা যদি ইন জেনারেলি দেখে থাকি, একটা পিএফসি রিলে আছে, যেটা হচ্ছে এরপর সাথে থাকবে হচ্ছে আমাদের একটু স্টেপ ল্যাম্প। স্টেপ ল্যাম্প দিয়ে আমরা জানলে ইন্ডিকেট করা হয় যদি আমাদের এখন পিএফসিটা রিলেটা কয়টা স্টেপ এখনো অ্যাক্টিভ করে রাখছে, এটা হচ্ছে স্টেপ ল্যাম্পের মাধ্যমে ইন্ডিকেশনটা দেওয়া হয়। যদি আমরা দুইটা স্টেপ ধরে রাখি, তাহলে দুইটা স্টেপ দেওয়া হয়। আর এছাড়া অবশ্যই এখানে একটা ফিক্স স্টেপ ধরে রাখা হয় সবসময়। এটা হচ্ছে প্রত্যেকটা আপনার পিএফআই ক্ষেত্রে একটা ফিক্স ধরে রাখা হয়, সেটা হচ্ছে 2.5 হতে পারে, এটা 5 হতে পারে, যে কোনো একটা একটা ছোট একটা হিসাব করে দেওয়া হয়, যেটা হচ্ছে সবসময় এটা ফিক্স স্টেপ হিসেবে ধরে রাখা হয়। এরপর হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর উপর বেস করে, ভ্যালুর উপর বেস করে হচ্ছে আমার স্টেপ গুলাকে হচ্ছে ও অটোমেটিকলি ধরবে, অটোমেটিকলি ছেড়ে দিবে। এটা যদি আমরা এখানে দেখে যাই, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা উপর দিকে যদি দেখি, এটা হচ্ছে কন্ট্রোলিং প্যানেল। এখানে হচ্ছে কন্ট্রোলিং যে পার্ট গুলো থাকে, যেমন আমাদের রিলে আছে, আমার এমসিবি আছে, কন্ট্রোলিং, তারপরে এই বিষয়গুলো, তারপর কানেক্টর থাকে, এই বিষয়গুলো হচ্ছে ইন জেনারেলি উপর দিকে বসানো হয়। আর এরপর নিচে হচ্ছে আমাদের পিছন থেকে থাকে হচ্ছে, যদি আমরা সাইড ভিউ দেখি স্কেলেটন ভিউতে ক্যাপাসিটর থাকে, এরপর এইচআরসি ফিউজ থাকে, আবার তারপর এইচআরসি ফিউজ থাকে, এফআরসি ফিউজ এর পর থেকে
আপনার ইন্টারনালি হয়ে ক্যাপাসিটর থেকে হয়ে এটা যাবে হচ্ছে আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টর হয়ে ফিউজ হয়ে মেইন বাস বার যাবে। আবার ওটা থেকে যদি চিন্তা করেন তাকে সেক্ষেত্রেও একই সেম সেম বিষয়টা। মেইন বাস বার থেকে একটা আপনার এইচআরসি ফিউজ হবে, এইচআরসি ফিউজ হয়ে এটা ম্যাগনেটিক কন্ডাক্টর যাবে, ম্যাগনেটিক কন্ডাক্টর হয়ে ক্যাপাসিটর। বাট কানেকশন দুইটাকে সেম সেম প্রসেসিং। আবার আমাদের এখানে এইচআরসি ফিউজ ইউজ না করে আমরা চাইলে এখানে এমসিবি ইউজ করতে পারতাম। এবং ক্ষেত্র ফিউজ অবশ্যই আমাদের যখন হাই রেটিং ইউজ করা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউজ করা হচ্ছে এমসিসিবি ইউজ করা হয়। আবার এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টর জায়গায় আমরা আরেকটা ইউজ করতে পারতাম, সেটা হচ্ছে বলে সেটা আপনার ক্যাপাসিটর ডিটু কন্ট্রাক্টর বলে। সেটা হচ্ছে সেটাও একই কাজ, ম্যাগনেটিক কন্ট্রাক্টর মতো সেম প্রসিডিউতে সেম কাজটাই করে। তবে এটা বিশেষ করে ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর, তারা কি এইচআরসি দিয়ে নেবে নাকি আমরা এমসিবি দিয়ে নেবে। জেনারেলি এমসিবি দিয়ে যাদের একটু কস্ট বেড়ে যায় সেক্ষেত্রে তারা ফিউজ দিয়ে নেয়। তবে ফিউজের একটু সমস্যা হচ্ছে কি, আমরা প্রত্যেকবারই হচ্ছে ফিউজ প্রত্যেকবার কেটে গেলে আবার প্রত্যেকবার চেঞ্জ করা লাগে। কিন্তু এমসিবির ক্ষেত্রে জেনারেলি জানলে এই এই সমস্যাটা হয় না। আমরা যদি ট্রিপ করে থাকি তাহলে আমরা কেন ট্রিপ করতেছি আমরা যদি দেখি, তাহলে এটা কিছু ফল্ট অ্যানালাইসিস করে তার আবার আবার এটাকে অ্যাক্টিভ করে দিলাম, তখন আবার চলতেছে। কিন্তু বাট ফিজের ক্ষেত্রে এটা হয় না। প্রত্যেকবারই যখন এই ট্রিপ করবে তখন দেখা যায় কি ফিজ কোনো না কোনো ফিজ নষ্ট হয়ে যায়, তখন প্রত্যেকবার চেঞ্জ করা লাগে। অবশ্যই ফিজ কিন্তু কস্টিং ক্ষেত্রে ফিজের দামটা কম, সেক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট ফিজটাকে বেশি রেফার করে। মাশাআল্লাহ, ঠান্ডা বাতাস আসছে। আচ্ছা ভাই, সাউন্ড কি ক্লিয়ার আছে? কারো কি সমস্যা হচ্ছে শুনতে? আহ, একটু একটু রেসপন্স দিয়েন তো, কারো কি কোনো সমস্যা হচ্ছে সাউন্ড সাউন্ড? ক্লিয়ার আছে, সমস্যা নাই। ওকে ওকে, থ্যাংক ইউ। তো কেউ কি স্ক্রিনে কিছু মনে হয় মুভ দিচ্ছে, এগুলো একটু দেবেন না? ওকে, এখন আমরা যদি এখন একটা এলটি প্যানেল দেখি, আসলে এলটি প্যানেল কি কি কয় ধরনের আমাদের এলটি প্যানেল থাকে। সেটা হচ্ছে একটা পাওয়ার কন্ট্রোল প্যানেল হতে পারে, সেটা হচ্ছে মোটর কন্ট্রোল সেন্টারও হতে পারে, এবং অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর সেটা হচ্ছে একটু আগে আমরা যেটা এ, করছিলাম সেটাও একটা এলটি পার্টের মধ্যেই পড়ে যায়। যেটা আমাদের আমাদের যেখানে আমরা দেখবেন সাবস্টেশন যে যে রুমগুলো থাকে, সেই রুমগুলোতে আপনি দেখবেন যে এলটি প্যানেলের পাশে কিন্তু পিএফ প্যানেলটা বসানো থাকে। অর্থাৎ এলটি প্যানেল থাকলে এলটি প্যানেল এবং পিএফ প্যানেল দুটো অবশ্যই পাশাপাশি বসানো হয়। কখনো এলটি প্যানেল এখানে পিএফ প্যানেল এখানে মানে ডিস্টেন্সে বসানো হয় না, দুইটা হচ্ছে সবগুলো একসাথে বসানো হয়। এবং তার আরেকটা কারণ হচ্ছে কি, আমাদের যে এলটি পিএফ প্যানেল থাকে, পিএফ প্যানেল যে ইনকামিং ব্রেকার থাকে, ইনকামিং ব্রেকার থাকে কিন্তু থাকে হচ্ছে এলটি প্যানেলের মধ্যে। আমার যদি একটা এলটি প্যানেলের প্যানেল এখানে থাকে, যদি আরেকটা আমার পিএফ প্যানেল যদি আরো দূর ডিস্টেন্সে বসানো হয় সেক্ষেত্রে কেবল কানেকশন করে কিনে নিতে হয়। তো ইন জেনারেলি যখন সাবস্টেশন লেআউট ডিজাইন করা হয় সবসময় এটা দেখবেন যে আমরা এলটি এবং পিএফআই দুইটা হচ্ছে পাশাপাশি বসানো হয়, ছাত্র যাতে করে কেবল কানেকশনটা ইজি হয়। এরপর হচ্ছে ভালো হয়েছে, আমাদের ভালো হয়েছে। এলটি পার্টের কিছু আহ, সবাই মিট হবেন একটু। আচ্ছা, এলটি পার্টে যদি এলটি পার্টে হচ্ছে আমাদের যে ব্রেকার গুলো থাকে, এই যে ব্রেকার উপর বেস করে হচ্ছে আমাদের এসডিবি থাকে, ডিবি থাকে, তারপর আর একটা প্যানেল থাকে সেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ প্যানেল থাকে। সেটা হচ্ছে যখন অনেকগুলো প্যানেল থাকে, যেমন আমাদের প্রায় একসাথে দেখা যাচ্ছে কি একটা সাবস্টেশন দেখা যাচ্ছে কি একটা প্যানেল একটা লাইন আসছে সেটা হচ্ছে আমাদের মেইন লাইন থেকে, কিন্তু আরেকটা লাইন আসছে সেটা হচ্ছে জেনারেটর থেকে। যখন জেনারেটর এবং আমাদের পিডিবি দুইটা লাইন যখন পাশাপাশি আসে এবং ওই দুইটার মধ্যে যে সিঙ্ক্রোনাইজ করা হয়, এই সিঙ্ক্রোনাইজটা করার জন্য একটা প্যানেল ইউজ করা হয়, সেটাকে বলা হয় সিঙ্ক্রোনাইজ প্যানেল। ইন জেনারেল সেটা হচ্ছে এই দুইটা আমার পিটিভি এবং জেনারেটর এই দুইটার মধ্যে যখন সিঙ্ক্রোনাইজ করার জন্য মূলত এই প্যানেলটা ইউজ করা হয়, এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ প্যানেল বলা হয়। আর যদি আমরা একটা এলটি প্যানেল ইন জেনারেলি দেখতে কেমন হয় এটা একটু যদি আমরা দেখি, যদি স্যার আমরা স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, আপনারা অযথা স্ক্রিনে এই যে দাগগুলো টানতেছেন এগুলো থেকে বিরত থাকবেন প্লিজ। আমি হাইলি রিকোয়েস্ট করতেছি আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। জি স্যার, শুরু করতে পারেন। ওকে, আমরা যদি এখানে একটা এলটি প্যানেল জেনারেলি দেখতে কেমন হয়, আম, আমাদের যদি দেখি সেটা হচ্ছে এই পার্টে যদি দেখি আমাদের এখানে হচ্ছে একটা এমসিসিবি ইনকামিং দিয়ে হয়।
আমরা একটু আগে এসএলই দেখছিলাম, যেটা হচ্ছে কি একটা এলটি প্যানেলের ইনকামিং ছিল কিন্তু এসিবি। আবার যখন একটা প্যানেল যখন দেখি যে আমাদের এই এম্পিয়ারিং যখন দেখি যে ধরুন 800 এম্পিয়ার দিয়ে হয়ে যাচ্ছে বা 530 এম্পিয়ার দিয়ে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউজ করি জেনারেল হচ্ছে এমসিসিবি। সেক্ষেত্রে আমরা এসিবি তে যাই না, আমরা এমসিসিবি দিয়ে ইউজ করা হয়। এক্ষেত্রে এই প্যানেলটার ক্ষেত্রে ঠিক তাই, এটা হচ্ছে এমসিসিবি দিয়ে ইনকামিংটা করানো হয়েছিল। আর যদি আমরা বাকিগুলো যদি ব্রেকার গুলো দেখি, উপরের দিকে যে ব্রেকার গুলো আছে সবগুলো হচ্ছে আমাদের আউটগোয়িং ব্রেকার। আর এর পাশে যে ব্রেকারটা আছে এটা হচ্ছে বাস কাপলার এমসিসিবি। এটা বাস কাপলার ইন জেনারেলি ইউজ করা হয় হচ্ছে যখন আমাদের দেখা যাচ্ছে কি আমাদের ট্রান্সফরমার আছে দুইটা, কিন্তু দুইটা ট্রান্সফরমার যখন থাকে, দুটো ট্রান্সফরমারের মধ্যে আমাদের চাচ্ছে আমরা একটা কাপলিং করব। সেক্ষেত্রে আমাদের ইন জেনারেলি এই কাপলিং এর ক্ষেত্রে এই জেনারেলি এই ব্রেকার গুলো বা এই এক্সট্রা একটা মেকানিজম ইউজ করে, সেটাকে বলা হয় বাস কাপলার। আর বাস কাপলার যখন করা হয় অবভিয়াসলি এটা কোনো না কোনো ব্রেকার দিয়ে করা হয়, সেটা হতে পারে আপনার এমসিসিবি দিয়েও করা হয়, আবার সেটা আমার এসিবি দিয়েও করা হয়। আর এটা আরেকটা হচ্ছে যেমন আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে বাইপাস সিস্টেম। সেক্ষেত্রেও এটা আপনার এসিবি বা এমসিসিবি দিয়েও করা যায়। আর আরেকটা বিষয়, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে বলা হয় এটিএস সিস্টেম, যেটা হচ্ছে দুটার মধ্যে অল্টারনেট করে চালানো হয়। সেটাও আমরা এসিবি বা আমরা এমসিসিবি দুইটা দিয়েও করা যায়। সেক্ষেত্রে এমসিসিবি ক্ষেত্রে জেনারেলি করা হয় সেটা হচ্ছে মেকানিক্যাল ইন্টারলক, যেটা দেখবেন যে হাত দিয়ে মোটা মানে অন অফ করা হয়। তবে এখন যে সিমেন্সের যে ব্রেকার গুলো আছে, এমসিসিবি গুলো, এদের আপডেট ভার্সন, এগুলো দেখবেন যে আমাদের ওগুলো হচ্ছে আপনার অ্যাসিডের মতোই আপনার অটোমেটিকলি ট্রিপ করা যায়। তবে অবভিয়াসলি এগুলো হচ্ছে অনেক হাই প্রাইস হওয়ার কারণে জেনারেলি এটা বেশিরভাগ কোম্পানি এই বিষয়গুলো আসলে সাজেস্ট নেয় না। কারণ হচ্ছে দেখা যাচ্ছে একটা একটা এমসিসিবি এই প্রোটেকশন এই বিষয়গুলো যখন আমাদের দেখা যাচ্ছে এর সাথে আমরা অক্সিলারি প্লাস এই চিপিং মেকানিজম এই বিষয়গুলো যখন নেওয়া হয়, এটা প্রাইস যাওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের এই কাছাকাছি একটা প্রাইস দিয়ে আমি এসিবি পেয়ে যাচ্ছি। তো ইন জেনারেলি তো ওই ক্ষেত্রে ওরা করো কি, ওই এমসিসিবি বাদ দিয়ে তখন এসিবি তে চলে যায়। আর এসইবি তে হচ্ছে কন্ট্রোলিং সিস্টেম গুলো হচ্ছে আরো ইজি হয় এবং খুব ইজিলি এটা রিমোটলি কি করা হয় আমরা কন্ট্রোল করা যায়। যার কাছে যে কারণে আমরা ইন জেনারেলি এমসিসিবি ক্ষেত্রে যে হাতে যেটা অন অফ করা হয়, আইটিএস টা করা হয়, সেটা আপনার মেকানিক্যাল ইন্টারলকটা করা হয়। আর এসইবি ক্ষেত্রে করা হয় অটোমেটিক, সেটা হচ্ছে আপনার অঙ্ক সবকোষের মাধ্যমে করা যায়। অথবা আমার যদি সিলেক্টর মাধ্যমে যদি আমি যদি অটো ম্যানুয়াল যদি সিলেক্টর ইউজ করি, সেক্ষেত্রে আমি তো অটো যদি দিয়ে রাখি mute, তাহলে সে অটোমেটিকলি কারেন্ট আসলে সে অটো অটো অন হয়ে যাবে, এবং যখন জেন আসবে তখন জেনারেটর যে এসিবি থাকবে সেটাকে অটোমেটিকলি অন করে দিবে। যখন আবার পাওয়ার আসবে তখন ও একটা নির্দিষ্ট সময় ডিলে দিবে, সে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড, এই ধরনের একটা ডিলে দিয়ে সে আবার এই জেনারেটরের যে পার্টটা আছে সেটাকে আবার অফ করে দিয়ে আবার পিডিবি পার্টটাকে আবার অন করে দেয়। এটা হচ্ছে অটোমেটিক সিস্টেমটা। এটা ইন জেনারেলি করা হয় এসিবি দিয়ে। আর আমাদের এখানে যে এমসিসিবি ইনকামিং পার্টটা দেখি, এবং এমসিসিবি ইনকামের জন্য আমরা কিছু মিটার ইউজ করা হয়, সেটা হচ্ছে বোল্ট মিটার ইউজ করছে, মিটার ইউজ করছে। আর এক্ষেত্রে যদি আমরা বোল্ট মিটার মিটার যদি আমরা ইউজ না করতাম, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারতাম সেখানে হচ্ছে একটা মাল্টিভার্সন মিটার ইউজ করলেও হয়ে যেত। মাল্টিভার্সন মিটার দিয়ে আলটিমেটলি আমরা কি দেখি, আমরা মাল্টিভার্সন মিটার দিয়ে আমরা বোল্ট দেখতে পারি, ভোল্টেজ দেখতে পারি, অ্যাম্পিয়ার দেখতে পারি, পাওয়ার ফ্যাক্টরের মান দেখতে পারি। অর্থাৎ অনেকগুলাই মান আমরা ইন জেনারেলি আমার মাল্টিফাংশন মিটার দিয়ে দেখতে পাই, যেটা আলাদা আলাদা করে দেখা দরকার নেই। কিন্তু এই ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা আমরা ওরা স্পেশালি চাইছিল আছে, ও ভোল্ট মিটার দিয়ে আলাদা মিটার দেখবে, মিটার দিয়ে আলাদা মিটার দেখবে, সরি এম্পিয়ারটা। যার কারণে এখানে আলাদা আলাদা ইউজ করা হয়। বাট ইন জেনারেলি সব সব বেশিরভাগ ইন রেগুলার প্র্যাকটিসে ইউজ করা হয় মাল্টিফাংশন মিটার, কারণ একটা দিয়ে সবকিছু করা যায়, ইন জেনারেল সেটা ইউজ করা হয়। আর এই পাশে যদি আমরা পাশের প্যানেল যদি দেখি, সেখানে দেখবেন তিনটা ল্যাম্প ইউজ করেছে, একটা অনপুট একটা অফপুট ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে বাস কাপলার যে এমসিজিবি আছে এটার জন্য মূলত এটা ইউজ করা হয়েছে। যখন এই বাস কাপলার প্যানেলে পাওয়ার আসবে তখন এই ফেজ ল্যাম্প গুলো আপনার জ্বলে উঠবে, এবং যখন আমরা বাস কাপলার সাথে এখানে একটা ট্রিপিং মেকানিজম লাগানো থাকবে এই এই আপনার এমসিজিবির ক্ষেত্রে, সেই এমসিসিবির জন্য তখন সেক্ষেত্রে এই এমসিসিবিটাকে আমরা অন করবো হচ্ছে অন পুশ অফ পুশ দিয়ে। অর্থাৎ আমি ম্যানুয়ালি হাত দিয়ে এটাকে অন অফ করতে হবে না, এটা অন অফ করতে হবে হচ্ছে আমাদের অঙ্কুশ অঙ্কুশের মাধ্যমে। এখন যদি আমরা যদি এর পরের পার্টে যদি আসি, এখন যদি আমরা দেখি হচ্ছে কিছু সাব, এরপর আমরা দেখি হচ্ছে সাব ডিভিশন বা এসডিবি বোর্ডটা যদি আমরা দেখি, একটু এক মিনিট।
ওকে ভাই, শোনা যাচ্ছে সব? জি যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি আবার একটা সাব ডিভিশন, আমরা এসডিবি বুটগুলো দেখি, সাব ডিস্ট্রিবিউশন বুটগুলো যদি দেখি, ইন জেনারেলি এগুলো এই সাব ডিস্ট্রিবিউশন বুটগুলো ইউজ করা হয় যখন এলটি থেকে আমাদের যে ব্রেকার গুলো থাকে, এটা হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বুটের হচ্ছে ইনকামিং ব্রেকারটা এখানে থাকে। ধর আমার দেখা যাচ্ছে কি আমাদের একটা সাবস্টেশন রুম আছে, সেখানের মধ্যে আমাদের ট্রান্সফর্মার বসানো আছে, এসটি সুইচ গিয়ার বসানো আছে, এলটি ফিভার বসানো আছে, এবং প্রত্যেকটা কিন্তু ডিবি গুলা বসানো আছে হচ্ছে প্রত্যেকটা আপনার বিল্ডিং এর সাথে। কিন্তু আমার সাবস্টেশন রুম থাকে এক জায়গায়, কিন্তু আমাদের ডিবি গুলো থাকে হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এর সাথে আলাদা আলাদা। এখন আমাদের প্রত্যেকটা এখন ডিবি গুলো যখন আলাদা আলাদা থাকে, তখন আমাদের প্রত্যেকটা ডিবির জন্য আলাদা করে একটা ইনকামিং ব্রেকার আমাদের প্রয়োজন পড়ে। সেটা হচ্ছে আমাদের যদি যাতে থাকে যদি লোডের যে ব্রেকার গুলো থাকে, অবশ্যই সেগুলো থাকে হচ্ছে আমাদের বিল্ডিং এর সাথে বসানো হয় লোডের ব্রেকার গুলো। কিন্তু আমাদের যে মেন ব্রেকারটা থাকবে এটা কিন্তু আমাদের এলটি প্যানেলে থাকে। ওই এলটি প্যানেল থেকে একটা ব্রেকার থেকে এবং আমরা এসডিবি তে যে ইন্টারনাল ব্রেকার দুটার মধ্যে একটা কানেকশন করে দেওয়া হয়। ওইটার মাধ্যমে হচ্ছে মূলত ডিস্ট্রিবিউশন গুলো করা হয়। এই প্রত্যেকটা ব্যাক লোড যে আমরা আলাদা আলাদা করে দিচ্ছি, এটা মূলত বলা হয় সাব ডিস্ট্রিবিউশন বুট। যদিও আমরা আলাদা আলাদা করছি যে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। আর যদি আমরা একটা ডিস্ট্রিবিউশন বোর্ডে কি কি থাকে যদি দেখি, সেটা হচ্ছে ইনকামিং এমসিবি দিয়েও হতে পারে, এটা এমসিসিবি দিয়েও হতে পারে। আর আউটগোয়িং জেনারেলি যদি আমাদের ইনকামিং যদি এমসিবি হয়, অবশ্যই আমাদের আউটগোয়িং সবগুলো এমসিবি হবে। আর যদি ইনকামিং আমাদের এমসিসিবি হয়, আমাদের আউটগোয়িং প্রায়গুলো এমসিবি হতে পারে, এমসিসিবি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেটা হচ্ছে আমাদের কত কিলোওয়াট লোড এটার উপর বেস আছে, এটার উপর বেস করে হচ্ছে আমাদের ব্যাকআপ গুলো সাজানো হয়। এর সাথে থাকবে হচ্ছে একটা মেইন বাসবার থাকবে, এর সাথে আটটি নিউট্রাল বাসবার অবশ্যই থাকতে হবে। এবং আমরা যদি চাই যে এটা প্রত্যেকটা ব্যাক ইনকামিং ব্রেকার যখন পাওয়ার আসবে, সাথে ওইটার একটু আগে যেটা আমরা দেখলাম যে প্রত্যেকটা প্যানেলের সাথে একটা করে ফেজ ইন্ডিকেটর থাকবে। সেটা হচ্ছে এই যখনই এই প্যানেলে ডিস্ট্রিবিউশন করে যখনই পাওয়ার আসবে, তখনই ইন্ডিকেটর চলে আসবে, তখন আমরা বুঝতে পারছি যে না, এখন এলডি প্যানেল থেকে লাইনটা ওকে আছে। এবং সেটা এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে লাইনটা আসছে, এখন এখন আমরা চাইলে ব্র্যাকেটটা অন করতে পারি। এবং সেখানে একটা অপশনাল হিসেবে এসপিডি ইউজ করা হয়। এসপিডি সব ক্ষেত্রে ইউজ করা হয় না, ইন জেনারেলি আমাদের যাদের সার্চ প্রোডাক্টিভ ডিভাইস দরকার হয়, তখন তারা এসপিডিটা ইউজ করে থাকে। তবে ইন জেনারেল কেসে সবাই এসপিডিটা ইউজ করে না। আমরা যদি যদি একটা দেখি যে আসলে এসপিডিটা আমরা যদি এসডিবি গুলো আসলে কেমন হয়, একটা এসডিবি আমরা এখানে যদি দেখি, আমাদের এখানে মেন ইনকামিং ব্রেকারটা এখানে আছে। এরপর বাকি উপরগুলো যেগুলো আছে সবগুলো হচ্ছে আউটগোয়িং, আমার এমসিবি আছে। যেহেতু এখানে ইনকামিংটা এমসিবি, আমাদের আউটগোয়িং সবগুলো হচ্ছে অবভিয়াসলি এমসিবি হতে হবে, কারণ আমরা এমসিবি দিয়ে ইনকামিং করে আমরা এমসিবি আউটগোয়িং কখনো রাখতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের পাশে যদি দেখি, পাশে গুলো হচ্ছে ডাক আছে আমাদের কেবল ইন আউট করার জন্য, খুব মানে ফিল্ড যাতে আমাদের ওয়ারিংটা যাতে সুন্দর দেখা যায়, সেক্ষেত্রে আমরা পাশাপাশি ডাক গুলো ইউজ করি। এবং যদি ইনকামিং পার্ট দুই পাশে যদি দেখেন, একটা হচ্ছে নিউট্রাল বাসবার, একটা হচ্ছে আর্থিং বাসবার। আমার যতগুলো ব্রেকার আছে সেই ব্রেকারের উপর বেস করে আমাদের নিউট্রাল বাসবারের জানাতে দেওয়া হয়। আর পাশে তো আর্থিং আছে। আর একদম দুটো আমার যদি ইনকামিং ব্রেকারের উপর যদি তিনটা যদি দেখেন, সেটা হচ্ছে তিনটা হচ্ছে সিটি। এই সিটি গুলো দিয়ে হচ্ছে আমরা জেনারেলি এই যে মাল্টিভার্সন মিটার আমরা ফ্রন্ট ভিউতে যদি দেখি, সেটা মাল্টিভার্সন মিটার ইউজ করতেছি। ওই মাল্টিভার্সন মিটার হচ্ছে মূলত ও রিডিং নিবে হচ্ছে এই সিটি থেকে। আর ওই সিটিটা সেজন্য আমাদের ইনকামিং ব্রেকার সাথেই পড়ানো হয়, যাতে করে আমরা মাল্টিভার্সন মিটার মাধ্যমে ইনকামিং ব্রেকারের কত এম্পিয়ার এখন যাচ্ছে, তার ভোল্টেজ কত, তার কারেন্ট কত, এবং তার পাওয়ার ফ্যাক্টর, এগুলো হচ্ছে যাতে বুঝতে দেখতে পারি। আর হচ্ছে এখানে মেইন বাস বা ইউজ করা হয়েছে। আর এরপর হচ্ছে যদি আমরা দেখি হচ্ছে ফলস ডোর। এটা হচ্ছে ফলস ডোরটা জানালা জানালা ইউজ করা হয় এই জন্য, আমরা যখন যাতে মেইন ডোরটা খুলে আমরা যাতে ভিতরে যাতে কোনোভাবে হাত দিতে না হয়।
কারণ আমার ভিতরে বাসবার আছে, বা কোনো কারণে যদি কোনো কেবল যদি খুলে থাকে, সেক্ষেত্রে তো আমাদের এখানে এখানে যদি ভিতরে হাত দিয়ে যদি আমরা যদি ব্যাক অন অফ করতে চাই, সেক্ষেত্রে সেটা আবার রিস্কের ব্যাপার থাকে। সেক্ষেত্রে ইন জেনারেলি আপনার যেসব ফ্যাক্টরিতে আপনার RSC নিরাপন এই গুলো হয়, তারা অবশ্যই অবশ্যই তারা বলে যে আমরা ফলস ছাড়া কখনো কোনো কিছুতে অ্যালাউ করবো না। সেটা হতে পারে প্যানেল, হতে পারে সেটা ডিবি, হতে পারে যে কোনো প্যানেল ডিবি ক্ষেত্রে অবভিয়াসলি ওরা ফলস গুলো অবভিয়াসলি চাইবে। আর যদি এক্ষেত্রে আমাদের একটা আম, যদি ডিবি যদি দেখি, একটা ডিবি ডিজাইনের ক্ষেত্রে ইন জেনারেলি আমরা দেখতে পারি যে ডিটেলস ভিউতে এখানে কি কি হতে পারে, কেবল কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, এগুলো হচ্ছে একটা ওভারঅল হচ্ছে সবগুলো ডিটেলস এখানে জানলে দেওয়া থাকে। তো আশা করি মোটামুটি আমরা ক্লিয়ার করতে পারছি। আহ, এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করে দেবো। কি কারো কোনো কোশ্চেন আছে? আর আমাদের এই কোর্সটার ব্যাপারে যদি আমরা একটু বলে থাকি, সেটা হচ্ছে কি আমাদের এই কোর্সটা জেনারেলি জেনারেলি ডিজাইন করা হয়েছে হচ্ছে আমাদের প্রথমে এসএলডিটা আমাদের দেখানো হবে, সেটা হচ্ছে সেটা ক্যালকুলেশন বেস করে প্রত্যেকটা পার্টে কিভাবে কি হচ্ছে না হচ্ছে এটা একটা ক্যালকুলেশন বেস করে একটা এসএলডি ডিজাইন করা হবে। এরপর হচ্ছে আমরা প্যানেল ডিজাইনটা দেখবো প্রত্যেকটা। কারণ আমরা এসএলডি দেখছি যে হচ্ছে আমাদের মেন লাইন থেকে এসে আমাদের একটা প্যানেল লাইনটা এসে ঢুকতেছে আমরা এসটিসির ভিতরে। তাহলে এসটিসির আমাদের কি কি থাকে এই বিষয়গুলো হচ্ছে আরো ডিটেলস দেখার জন্য হচ্ছে আমরা ইন জেনারেল ক্লাস হচ্ছে এই বিষয়গুলো আরো ডিটেলস দেখাবো। এবং প্লাস হচ্ছে এরপর ট্রান্সফর্মার পার্টে আসবো, ট্রান্সফর্মার পার্টে আমরা জেনারেল এখানে দেখবো শুধুমাত্র ক্যালকুলেশন গুলো একটু দেখবো। এরপর হচ্ছে আমাদের এলটি পার্টে ঢুকবো। এলটি পার্টে ঢুকে আমরা এলটি প্যানেল গুলো কেমন হয় এবং এলটি প্যানেলের প্রত্যেকটা বিষয়গুলো হচ্ছে আমরা ডিটেলস দেখবো, এবং ক্যালকুলেশন ক্যালকুলেশন করে তারপরে ডিজাইন কিভাবে করতে হয় এই বিষয়গুলো হচ্ছে আমরা মূলত ক্লাসে ডিসকাস করে থাকবো। এর সাথে হচ্ছে একটা ফিয়ার প্যানেল দেখবো, ফিয়ার প্যানেলটা আমরা কেন এত কথা ভেবে নিচ্ছি, কেন নিচ্ছি, এবং সেটা কিভাবে স্টেপিং গুলো আমরা সাজাচ্ছি, এবং প্রত্যেকটা স্টেপ কিভাবে কাজ করবে, পিএফসি রিলে কেন ইউজ করবো, যদি পিএফসি রিলে ইউজ না করি তাহলে আমরা কিভাবে আসলে এটা কাজ করতে পারে। এটা হচ্ছে মূলত এগুলো হচ্ছে এই ক্লাসে আমরা ডিসকাস করবো। তারপর প্রত্যেকটা অনুসারে লোড ক্যালকুলেশন গুলো ইউজ করবো। আর মূলত এটা হচ্ছে কোর্সটা যদি আপনারা করেন তাহলে বিষয়টা হচ্ছে আপনার সাথে সাবস্ক্রিপশন ক্যালকুলেশন, আপনার সাবস্ক্রিপশন লোড ক্যালকুলেশন, তারপর এসএলডি, প্লাস হচ্ছে আপনার অটোক্যাড, মূলত এই সবগুলাই হচ্ছে শেখা হয়ে যাবে। কারণ আমরা যে প্যানেল ডিজাইন গুলো মূলত করবো সেটা হচ্ছে সবগুলো হচ্ছে অটোক্যাডের মাধ্যমে করবো। আর অটোক্যাডে আমরা মূলত ইউজ করবো যে কমান্ড গুলো ইউজ করবো, এই কমান্ড গুলো মূলত হচ্ছে ঘুরে ফিরে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে এই কমান্ড গুলো দিয়ে কাজ করা লাগবে, এবং এই কাজগুলো হচ্ছে খুব কমনলি ইউজ হয়। আর এস ইঞ্জিনিয়ার হিসেবে আমরা জানি যে অটোক্যাড আসলে সবারই জানা লাগে। সবার হচ্ছে অটোক্যাড আসলে অনেকটা প্রত্যেকটা জায়গায় আসলে অটোক্যাডটা হচ্ছে অনেকটা ম্যান্ডেটরি মতো এখন। আর হচ্ছে আম, আমাদের এই কোর্সে একটু কিছু বিশেষ অফার আছে, সেটা হচ্ছে কি প্রথম 10 জন যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য একটা বিশেষ বিশেষ ছাড় থাকবে। যারা আসলে আমাদের কোর্সটা করতে আগ্রহী তারা আসলে চ্যাট বক্সে আমাদের নাম্বারগুলো দেন, আমাদের যে টিম আছে ওনারা আপনার সাথে যোগাযোগ করবেন। কি অটোক্যাড ফাইল দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাই, হ্যালো। দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমরা একটু আগে যে এসএলডি নিয়ে কাজ ডিসকাস করছিলাম, এটা হচ্ছে তার একটা এটা এবং তার উপর আমরা প্রত্যেকটা পার্টে আসলে কিভাবে কিভাবে ক্যালকুলেশন গুলো করতেছি, আমাদের কেবল সাইজ গুলো কিভাবে আসতেছে। এবার আমরা একটা একটা সিলেক্ট করলাম, এসটিসি যে সিটিপিটি রেটিং গুলো কিভাবে কি আসতেছে, আমার সিটিপিটি রেটিং গুলো কেন আমরা কিভাবে কি আমরা কত দিয়ে ইউজ করবো, তো বাটনটা কত হবে, এই বিষয়গুলো হচ্ছে ওই চ্যানেল আমার ক্লাসে আমরা আলোচনা করবো। এরপর আমরা হচ্ছে ডিজাইনে ঢুকবো যে আসলে একটা এসটি সুইচ আসলে জেনারেলি ডিজাইন করলে এই বিষয়গুলো আমরা কিভাবে কিভাবে সাজাবো, কোথায় আমরা পিটি দিব, কোনটা কোথায় পিটি দিব, কেন বা আমরা ওই পজিশনে রাখবো, বা ওই পজিশনে না রেখে আমরা এই পজিশনে রাখলে কি প্রবলেম হতো, বা আমাদের কানেকশন গুলো কোন দিকে সুবিধা হবে। একটা জেনারেলি সুইচ ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় মূলত খেয়াল করতে হয়, সেটা হচ্ছে কি
কেবল কানেকশন আসলে কোন দিকে হবে, এটা কি টপ দিয়ে হচ্ছে নাকি বটম দিয়ে হচ্ছে নাকি আমার ব্যাক দিয়ে হচ্ছে। আহ, আমাদের এই বিষয়গুলো হচ্ছে মানে খুব হাইলি ভাবে একটু কনসিডার করতে হয়। এটার উপর বেস করে হচ্ছে আমার ইন্টারনাল ব্র্যাকেটটা আমাদের সাজাতে হয়। যদি আমরা যদি একটু নিচে যাই, দেখবেন যে হচ্ছে এখানে একটা 1000 এমপি এলটিপি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে এলটি পার্টে থাকবে। আমরা যদি যদি দেখি যে আমাদের এখানে এলটি পার্ট, এলটি প্যানেলটা বসানো হবে, ওইখানে কেবল কানেকশনটা হবে লেটার দিয়ে উপর দিয়ে। তখন আমাদের অবভিয়াসলি আমাদের এসিবিটা এমন ভাবে প্লেস করতে হবে সেটা হচ্ছে উপর থেকে এসে কানেকশনটা খুব ইজিলি করা যায়। তো আমাদের প্যানেলের টপ সাইডে হচ্ছে আমাদের এসিবিটা বসাতে হবে। আর যদি কেবল কানেকশন গুলো আমার সবগুলো বটম দিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে আমার ইন্টারনাল ব্রেকারটা বটম বসাতে হবে। মানে এই বিষয়গুলো হচ্ছে আমাদের কেবল কানেকশন বেস করে এই বিষয়গুলো আসলে ফিল আপ করতে হয়। তখন আমরা এগুলো ক্লাস আরো ডিটেইলস দেখবো। তারপর বাস বার রিডিংটা কেমন হবে, প্রত্যেকটা বাস বার অ্যাক্রস যে ব্যাগার গুলো হয় আমাদের লোডের অ্যাক্রস যে ব্যাগার গুলো হয়, এই ব্যাগার গুলো হচ্ছে আমরা দেখবো এখানে। আবার, একটা এখানে 3 4 কেবি একটা পিএফআই ইউজ হয়েছে, সেই পিএফআই এর জন্য যে প্যানেল ব্যাকআপ থাকবে সেটা হচ্ছে এলটি প্যানেল থাকে, আমরা একটু আগে বুঝছিলাম। আর কিন্তু পিএফআই প্যানেলটা হচ্ছে আলাদা থাকবে, কিন্তু পিএফআই প্যানেলের যে ইন্টারনাল ব্যাকআপ থাকবে সেটা থাকবে হচ্ছে আমাদের এলটির সাথে। কিছু কিছু ক্ষেত্রে ওরা অবশ্য বলে দেয় যে আমাদের ব্যাকআপটা আমরা পিএফআইটা পিএফআই সাথে দেন, সেক্ষেত্রে কিছু কমপ্লেক্সিটি তৈরি হয়ে যায়। যখন আমরা প্যানেল ডিজাইন থাকবো তখন আসলে কেন আমরা ইন জেনারেলি পিএফআই ইন্টারনাল ব্রেকারটা আমরা এলটিতে রাখি, আমরা কেন ইয়াতে রাখি না, পিএফআই প্যানেলের সাথে রাখি না। তবে কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে বিষয় যখন বলতে হয় তখন আসলে আমাদের রাখতে হয়। এই ক্ষেত্রে অনেক সময় স্পেস কম থাকে, স্পেস কম থাকার কারণে এই এই ধরনের ডিসিশন অনেক সময় নেওয়া লাগে। আর এই ক্ষেত্রে আমরা যদি একটা যদি এখানে দেখি সেটা হচ্ছে এই যে হচ্ছে জেনারেটর পার্ট। এই জেনারেটর পার্ট থেকে আর একটা আপনার এসিবির মাধ্যমে এসে দুইটার মধ্যে আমাদের ইন্টারলক হবে, দুইটা এসিবির মধ্যে ইন্টারলক হবে। দুইটা এসিবির মধ্যে আমাদের ইন্টারলক হয়ে দেন আমাদের বাস মেইন 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 বাসে ঢুকবে। যখন আমাদের আমাদের পিটিপি পাওয়ার থাকবে তখন আমাদের জেনারেটরটা অবভিয়াসলি অফ থাকবে। যখনই আমাদের পিটিপি পাওয়ার চলে যাবে তখনই আমাদের এটা যে ইন্টারলকের মাধ্যমে ইন্টারলক করা হয়েছে সেখানে অবশ্যই একটা একটা সিগন্যাল যায়। ওই সিগন্যালটা আপনার আসার সাথে সাথে আমার একটা টাইম ডিলে পরে আমার জেনারেটরটা, যার যে ব্রেকার থাকে ওটা লাইভে এটা ওটা পাওয়া চলে যায়। তখনই আপনার কানেকশনটা অটোমেটিকলি অন হয়ে যায়। যদি এটা যদি আমরা এসিবি করি সেক্ষেত্রে এই সিস্টেমটা হয়ে থাকে। ভাই, হ্যাঁ বলেন, একজন মনে কোশ্চেন করতে চাচ্ছেন, বলেন কোনো কিছু থাকলে স্যার জিজ্ঞেস করেন। যদি যদি কোর্সটা কমপ্লিট করি তাহলে কি সাবস্টেশন ডিজাইন আমি নিজেই মেকিং করতে পারবো, সাবস্টেশনের ডিজাইন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি মানে আমাদের আমরা এতটা একটা ক্যাপাবিলিটি হবে? সাবস্টেশন, আমি বলি একটু একটা সাবস্টেশনের মূলটা হচ্ছে এসএলডি। আমরা যখনই একটা এসএলডি টা আমরা যখন কমপ্লিট করব, মানে একটা এসএলডি যখন আমরা বুঝতে পারি তখন হচ্ছে আমাদের একটা সাবস্টেশনের মূলত 50% বোঝা হয়ে যায়। এরপর বাকি পার্টটা থাকে কি, আমরা প্যানেল ডিজাইন। তাহলে প্যানেল ডিজাইনটা আমরা অবশ্যই। কিভাবে কি 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 করবো। আমরা প্যানেলের মধ্যে থাকে এসটি সুইচ গিয়ার থাকে, এলটি থাকে, পিএফআই থাকে, আমার জেনারেটর জন্য যদি থাকে সেটা সিঙ্ক প্যানেল থাকে। একটা হচ্ছে যেটাকে আমরা এসএলএ যেখানে জেনারেটর কন্ট্রোল প্যানেল হিসেবে দেখানো হয়েছে। তারপর আমার এসডিবি থাকে। অর্থাৎ আমার যখন এই প্রত্যেকটা আসলে কোথায় কি হচ্ছে এটা তো আমার আলটিমেটলি আমরা এসএলডির মধ্যেই দেখাইতে হয়। একটা এসএলডি বোঝা মানে হচ্ছে আমরা একটা সাবস্টেশনে মোটামুটি আপনার ওভারভিউ ওভারভিউ চলে আসা। এরপর হচ্ছে বাকি হচ্ছে ডিটেলস হচ্ছে আমরা যখন প্যানেল ডিজাইন দেখবো তখন হচ্ছে অটোমেটিকলি বিষয়গুলো চলে আসে। প্যানেল ডিজাইনে মূলত আমরা দেখবো হচ্ছে কি কেন আসলে আমরা প্যানেল ব্যাকার গুলো কেন এখানে প্লেসমেন্ট করি, কেন আমরা ওভাবে প্লেসমেন্ট করতে পারি না। আমাদের কনসিডারেশন রাখতে হচ্ছে যে আমাদের যাতে ইউজার ফ্রেন্ডলি চিন্তা করতে হয়। তারপর আমাদের কোথায় প্যানেলটা বসালে বা সরি কোথায় ব্রেকার গুলো বসালে আমরা ইজিলি আমরা অন অফ করাইতে পারি, কিভাবে মুভমেন্টটা করাইতে পারি। অনেকে প্যানেলের মধ্যে অনেক ধরনের আবার আছে, আপনার দেখবেন হচ্ছে 2B সিস্টেমের প্যানেল আছে, 3B আছে, আমার এই 4B আছে, 4A আছে। অর্থাৎ এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা প্যানেলের মেকানিজম। এবং 3B যদি বলি সেটা হচ্ছে এক ধরনের প্যানেল ডিজাইন, 2B যদি বলি সেটা হচ্ছে অন্য ধরনের অন্য ধরনের ডিজাইন, বা 2A যদি বলি সেটা অন্য ধরনের প্যানেল ডিজাইন। প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আমাদের। যেমন আমরা যদি বলতে চাচ্ছি কি আমরা আমার একটা প্যানেল নিব, যে প্যানেলটা হচ্ছে কি আমার প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা থাকবে। যদি বলি যে আমার বাসবার পার্ট আলাদা থাকবে, ব্যাকের পার্টটা আলাদা থাকবে, আমার কন্ট্রোলিং পার্ট গুলাও মানে সেপারেশন থাকবে, সেপারেশন প্লেট দিয়ে থাকবে, যাতে করে কোনোটার সাথে কোনোটা যদি কোনোটা কোনোটার সাথে যেন মধ্যে মধ্যে কোনো ইন্টারাকশন না থাকে। তখন কোনো কারণে আমাদের কোনো একটা ব্রেকার ব্লাস্ট করলো, শর্ট সার্কিট কারণে, যে কোনো কারণে,
যদি আলাদা একটা কম্পার্টমেন্টের ভিতরে থাকতো ওই ব্রেকারটা, তাহলে এর পাশে যে আরেকটা ব্রেকার আছে ওই ব্রেকারের মধ্যে কিন্তু এর কোনো ইফেক্ট পড়তো না। কিন্তু আমরা যদি টু বি সিস্টেমে যদি আমরা প্যানেল ডিজাইন করি, তখন দেখা যায় কি পাশাপাশি একটা ব্রেকার আপনার শর্ট সার্কিট কারণে কোনো কারণে একটা ব্লাস্ট হলো, পাশের ব্যাকআপটাও সেটা একটা ইফেক্ট হলো। কিন্তু আমরা যখন থ্রিডি প্যানেল ডিজাইনে যাব, তখন কিন্তু এই সিস্টেমটা এইটা হয়তো একটা সিকিউর থাকে, যখন আমার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা ব্যাগের জন্য আলাদা আলাদা কম্পার্টমেন্ট সিস্টেম করে দিচ্ছি। যখন কোনো ব্যাকার আমার আমরা কোনো ধরনের চেঞ্জ করে বা কোনো ধরনের এটা যদি ব্লাস্ট করে, তাহলে আমরা just ওই কম্পার্টমেন্টের ভিতরে তার যত যা থাকবে ওইটা হচ্ছে ওই মধ্যে আর্ট থাকবে, ওই মধ্যে হয়ে যাবে, তখন বাইরে আর পাশা পাশে যে ব্র্যাকেট গুলো থাকে ওই ব্র্যাকেট গুলো কোনো ধরনের ক্ষতি হয় না। এটা হচ্ছে এই প্যানেলের আমরা ডিটেলস, যখন প্যানেল থাকবো তখন আমরা ডিটেলস গুলো হচ্ছে তখন দেখবো যে কেন স্মার্ট টিভি করবো, কেন টু এ করবো, কেন কেন থ্রি এ যাবো, কেন থ্রি বি যাবো। আবার ডিবির ক্ষেত্রে যেমন আমরা একটু আগে দেখাচ্ছিলাম হচ্ছে ডিবির ক্ষেত্রে যে বলছিলাম যে এ আমাদের ভাই মিউট করেন, মিউট করেন। একটু মিট যারা আছে একটু একটু মিট করে, পাশে ওদের মনে হয় নয়েস হচ্ছে। আচ্ছা, যখন ডিবি যখন থাকে তখন ডিবির ক্ষেত্রে করা হয় কি, যখন একটা একটা ফলস যদি ইউজ করা হয়, ওই ফলস যদি মূলত ইউজ করা হয় এই জন্য যাতে করে আমার কোনো কারণে কোনো ভিতরে যদি কোনো কারণে কোনো ফল্ট হয়েছে, ওই ফল্টের কারণে যদি আমাদের যদি দেখা যাচ্ছে কি আমাদের কোনো একটা ব্রেকারের লুজ কানেকশন জন্য কেবল বের হয়ে আসে। আমি এখন যদি আমরা যদি ওই ফলস দুটো যদি না থাকতো, তাহলে অবশ্যই আপনাকে মেইন দুটা খুলে ব্যাকের হাত দিয়ে অন অফ করা লাগতো। যদি আমার কোনো কারণে এটা যদি আমাদের এখন লোডটা নাই, বা আমি এখানে ওই একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটে হচ্ছে আমি এখন ইলেকট্রিকে কাজ করাবো, সেক্ষেত্রে আমি ওই ব্রেকারটা অফ করতে যাবো। এখন সেক্ষেত্রে যদি আমি ব্রেকারটা অফ করতে যাই, এখন ওই ব্রেকারের যখন আমি ডিবি দুটা করলাম কিন্তু এর মতো কোনো ফল্ট নাই, কিন্তু আমি তো খেয়াল করলাম না যে লুজ কানেকশন হয়ে কেবলটা বের হয়ে গেছে। যখনই আমি এটা অন অফ করতে চাচ্ছি ও বা অন থেকে অফ করতে, তখন এটা স্পার্ক করবে, এখন তখন এই হেডারটা আপনার হাতে এসে পড়তে পারে বা এটা আপনার সমস্যা হতে পারে। যখন আমার ফলস রুট থাকে তখন এই জিনিসটা হওয়ার সম্ভাবনা কম। তো প্যানেলের ক্ষেত্রেও এই বিষয়গুলো হচ্ছে এরকম যে কম্পার্টমেন্ট সিস্টেম যখন করে দেওয়া হয়, তখন খেলাটা অনেক মোর সিকিউর হয়ে থাকে। এছাড়া আরো অনেক বিষয় আছে, যেমন গ্যাসকেট ইউজ করা, তারপর প্রত্যেকটা আলাদা মোটর হ্যান্ডেল ইউজ করা, যাতে করে আমার ভিতরে কোনো আঘাত দিতে না হয়। আমার ভিতরে হ্যান্ডেল দিয়ে আমি ব্যাক প্যানেল ঘোরাবো, ভিতরে হ্যান্ডেল দিয়ে আমরা ব্যাকআপটা অন করবো অফ করবো। হ্যান্ডেল যদি যারা দেখে থাকছেন দেখবেন যে ওটা হচ্ছে অনেকটা প্লাস্টিকের, ওটা প্লাস্টিক না, ওই মেটেরিয়ালস হবে যাতে হচ্ছে আসলে মানে এক কথা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী না। সেক্ষেত্রে আমরা হচ্ছে এই একটা যে মোটামুটি একটা ওভারভিউ, এটা হচ্ছে যদি আমরা দেখি একটা আসলে একটা যদি আমরা প্যানেল দেখি, জেনারেলি প্যানেলের আসলে কি কি থাকতে পারে। এটা হচ্ছে এটা হচ্ছে সিস্টেমে একটা করা প্যানেলটা। যেমন এখানে আমরা এর আগে দেখছিলাম হচ্ছে কি প্যানেলের মধ্যে আমরা ইউজ করছিলাম হচ্ছে ভোল্ট মিটার অ্যামিটার, কিন্তু এখানে ইউজ করছে দেখেন একটা মাল্টিফাংশন মিটার ইউজ করছে, সেটা হচ্ছে সিলেকশন। এখানে মাল্টিফাংশন মিটার যদি ইউজ করা হয়, তাহলে আমার এখানে আলাদা ভোল্ট মিটার অ্যামিটার কোনো ইউজ করার প্রয়োজন নেই। আর এখানে দেখানো হচ্ছে মেকানিক্যাল একটা ইন্টারলক, যেটা হচ্ছে এই জানাল হাতে করা হয়, হাতে অন অফ করা হবে যখনই আমার দেখা যাচ্ছে কি ইনকামিং এর আমার লেফট সাইড যেটা আছে সেটা হচ্ছে ব্যাকআপ, যখন এটা অন করব তখন আমার হচ্ছে রাইট সাইডে যে ব্যাকআপটা যেটা হচ্ছে কোনোভাবে যদি অন করতে না পারি, সেক্ষেত্রে মেকানিক্যাল যে একটা হ্যান্ডেল থাকে এই হ্যান্ডেলটাকে টেনে টেনে এদিকে নিয়ে নিয়ে নেওয়া হয়। এবার আপনি চাইলেও কিন্তু এটা এই পাশে ডান পাশে যে ব্যাকআপটা আছে এটা কিন্তু অন করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি তখন অটোমেটিকলি হচ্ছে ওটা ওই বাম পাশের ব্রেকারটা অন করছেন, এবং হ্যান্ডেলটা যতক্ষণ আমি ওই ইয়াটা আমরা নবটা যদি নিচে না নামান ততক্ষণ, তাহলে আপনি ওই হ্যান্ডেলটা আমি কিন্তু ওইদিকে নিতে পারবেন না। যার কারণে আমি চাইলেও কিন্তু ডান পাশের ব্রেকারটা অন করতে পারবেন না, তখন আগে বাম পাশটা অফ করতে হবে, এরপর আপনি হ্যান্ডেলটা সরাবেন, তখন ডান পাশটা অন করতে পারবেন। এটা বলা হয় মেকানিক্যাল ইন্টারলক, অত মেকানিক্যালি করা হচ্ছে, এটা কোনো কিন্তু আমার অটোমেটিক করা হয় না। কিন্তু এই কাজটা আমি কিন্তু অটোমেটিক করতে হয় যদি আমরা এসএবি ইউজ করতে পারতাম, এসিবি ইউজ করতাম। এখানে এসিবি দিয়ে আমরা খুব ইজিলি দুটার মধ্যে ইন্টারলক করে দিতে পারতাম, কন্ট্রোলিং এর মাধ্যমে একটা অটোমেটিক সিলেক্টর দিয়ে রাখতাম। এই অটোমেটিক সিলেক্টর মাধ্যমে আমরা যখন ওটা অটোতে দিতাম, তাহলে এটা অটোতে কাজ করতো। যখন আমরা যখন ম্যানুয়াল দিতাম, তখন আমরা এখানে এই যদি এইদিকে যদি আসে দেখি মাল্টিমাস্টার মিটার হচ্ছে নিচে হচ্ছে আমরা একটা অন পুশ একটা অফ পুশ ইউজ করতাম। তখন আমরা ম্যানুয়াল যখন সিলেক্টর দিয়ে যখন আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে রাখছি, তখন আমরা ওই অন পুশ অফ পুশের মাধ্যমে এটা হচ্ছে ব্র্যাকেটটাকে অন অফ করতে পারতাম। যেহেতু এটা এমসিসিবি ইউজ করছি, এমসিসিবি জেনারেলি এই সুযোগটা কম, তবে করা যায়, এই সিস্টেমটাও এমসিসিবি তে করা যায়। এটা এখন হচ্ছে যে সিমেন্সের যে আপডেট মডেল লাগবে, এগুলো আছে, এগুলো আসলে এই সিস্টেম গুলো এখন চলে আসছে। তো
তবে বাংলাদেশে ইন জেনারেল প্র্যাকটিসে এগুলো ইউজ করা হয় না, কারণ এগুলো একটু আসলে আলাদা একটা মেকানিজম। তার আবার মানে যদি স্যার এমসিসিবি গুলো এখন আপনার এই অটো ম্যানুয়াল সিস্টেমে অপারেট করা যায় এসিবির মতো করেই? দিচ্ছি বাট হচ্ছে কি হ্যাঁ যে হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, করা যায় করা যায় এর দিয়ে অন করা যায় করা হ্যাঁ করা মোজাইদের যায়। মোজাইদের এটা করা যায়, এটা হচ্ছে এখন কিছু ওই যে বললাম সিমেন্সে ওরা হচ্ছে বিষয়গুলো হচ্ছে নিয়ে আসছে। আবার এমন যেন আমরা যদি এসইবি কে যদি দেখি, সেটা হচ্ছে এসইবি কিন্তু আবার দুই টাইপের হয়, মানে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ফিক্সড টাইপ, অ্যাকচুয়ালি উইথড্রোবল টাইপ। উইথড্রোবল টাইপটা হচ্ছে মূলত হচ্ছে ওই টাইপের, যেটা হচ্ছে একটা হ্যান্ডেল থাকে। আমরা হ্যান্ডেলটাকে যখন ঘোরাবো তখন এটা অটোমেটিকলি কম্পার্টমেন্টে, মানে আমরা কম্পার্টমেন্টের বাইরে চলে আসবে। অর্থাৎ সে যখন আমি যখন তখন একটা ব্রেকারটা কিন্তু এখন অন আছে, এটা আপনি অফ করার নেই। তখনই আপনি যে হ্যান্ডেলটা ঘোরাচ্ছেন, হ্যান্ডেলটা যখন ঘোরাচ্ছেন তাহলে অবশ্যই কম্পার্টমেন্ট থেকে আস্তে 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 বাইরে চলে আসলো। তখন ও অটোমেটিক যখন বাইরে চলে আসে তখন হচ্ছে বিদ্যুৎ থেকে ও ডিসকানেক্ট হয়েছে অটোমেটিকলি, আমি কিন্তু ব্রেকার অফ করেন নাই। কিন্তু ওই উইথড্রোবল টাকার কারণে আপনি যখন হ্যান্ডেলটা ঘোরালেন তখন কিন্তু অটোমেটিকলি ও সামনে দিকে চলে আসছে। তখন ও ভিতরের মেকানিজমটা এমন যে ওই অটো, যখন এটা আপনার প্লেসমেন্ট চেঞ্জ হয় তখন অটোমেটিকলি বিদ্যুৎ থেকে ডিসকানেক্ট হয়ে যায়। আর আরেকটা হচ্ছে কি, যখন আপনি যখন ধরেন কোনো কারণে আপনি এখন সার্ভিসিং আছেন, প্যানেল সার্ভিসিং করতেছেন বা প্যানেলের আন্ডারে যে লোড গুলো আছে ওই লোড গুলো সার্ভিসিং করতেছেন, সেক্ষেত্রে আপনি করবেন কি, যদি উইথড্রোবল টাইপের এসিবি ইউজ করেন, সেক্ষেত্রে আমি আপনি হ্যান্ডেলটা ঘুরাই আপনার যে একটা এসিবিটা বাইরে বের করে নিয়ে আসলেন, মানে আপনার কন্ট্যাক্ট থেকে বাইরে চলে আসলো। তখন তো যে কোনো কেউ যখন আসবে, সে যখন এসিবিটা অন করতে হবে সে কিন্তু অন করতে পারবে না। তাকে অন করতে হলে কিন্তু আগে হ্যান্ডেলটা ঘুরে কিন্তু আগে আবার এসিবিটা কিন্তু আগের পজিশনে নিতে হবে, তখনই তো ও তারপরে অন করতে হবে। এই ক্ষেত্রে যখন আমরা তখন ধরুন একজন লোক বা একটা টিম কাজ করতেছে সার্ভিসিং এ, কিন্তু আরেকটা টিম আসলো, সে যখন দেখতেছে এসিবিটা আপনার বাইরে বের করানো হ্যান্ডেল দিয়ে, তখন সবাই অটোমেটিকলি বুঝতেছে হ্যাঁ এখন মনে হয় সার্ভিসিং কাজ করতেছে। যদি ফিক্স টাইপ যদি এসিবি ইউজ করতেন, সেক্ষেত্রে কিন্তু ও কখনো বোঝার পসিবল হতো না যে আমরা সার্ভিসিং এর কাজ করতে, যদি সে না জানে, ইনফর্ম না থাকে। সেক্ষেত্রে যদি ও যদি অন করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা আপনার সার্ভিসিং এ আছে তাদের কিন্তু আপনার এই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে। ঠিক একই মেকানিজম কিন্তু আবার এমসিসিবির ক্ষেত্রেও আছে। এটা জানেন, আমি যেটা দেখছি এটা হচ্ছে সিমেন্সে দেখছি, কিন্তু অন্যান্য ব্র্যান্ডের আছে কিনা আসলে আমি দেখি নাই। যেটা হচ্ছে কি এসিবি, আমরা সিমেন্সে মেকানিজমটা আছে। ওরা ঠিক একইভাবে হ্যান্ডেল পাশে একটা ছোট একটা মেকানিজম থাকে, এখানে হ্যান্ডেলের মতো একটা দেওয়া থাকে, ওটা হচ্ছে যখন ঘোরাবে তখন ঘোরাবেন তখন অটোমেটিকলি সেটা হচ্ছে ওই এমসিসিবি যে ক্যাসকেট থাকে ওই ক্যাসকেট থেকে আস্তে আস্তে বাইরে সামনে উপর দিকে করে যায়। যখন উপর দিকে করে তখন ওটা আবার আইসোলেট হয়ে যায় কানেকশনটা। আর যদি আমরা নিজে যদি দেখে থাকি, সেটা ক্ষেত্রে এটা ক্ষেত্রে হচ্ছে আমরা প্রত্যেকটা বেকারের জন্য আমরা কি ধরনের আসলে বাস বার ইউজ করতেছি, মেন বাস বারটা কত, নিউট্রালটা কত, আর্থিংটা কত, এবং প্রত্যেকটা বেকার এক করছে কি ধরনের বাস বার ইউজ করতেছি। আমরা বাস বার সিলেকশন কিভাবে করবো, এই বিষয়গুলো হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং ক্লাসে ডিসকাস করবো আরো ডিটেলস। আমরা কেন আমরা যেমন আমরা চাইনা কিন্তু একটা একটা কিন্তু একটা আমরা ইউজ করলাম 1200 এমপিয়ার একটা আমরা এমসিসি ইউজ করছি। এখানে ইউজ করছে হচ্ছে 50, বারবার ইউজ করছি ডাবল টুইন। আমরা যারা সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু দেখবে যে 2 আমরা যদি 150 আর স্কোয়ার থাকে, তখন আমরা বুঝি কি আমরা 150 আর এম এর কেবল হচ্ছে দুইটা। ঠিক একই ক্ষেত্রে বাসবারের ক্ষেত্রেও আমরা এই একই সিস্টেম হচ্ছে আমরা জেনারেলি করে থাকি। আপনার হয়ে থাকে এই বাসবাস সিস্টেমেও এইভাবে আমরা লিখে থাকি 2 × 50 × 8, অর্থাৎ 50 60-এর বাসগুলো হচ্ছে ডাবল ইউজ করবো। এখন আমরা যদি এখন একটু যদি খেয়াল করে দেখবেন যে 1200 এমপিয়ার জন্য আমরা 50-এর ডাবল ইউজ করি। যদি বাসবার সম্পর্কে একটু ধারণা আছে বা যারা একটু ফ্যাক্টরিতে কাজ করেন তাদের ক্ষেত্রে দেখবেন যে বাসবার কিন্তু সাইজেও পাওয়া যায়, মানে 60 সাইজেও পাওয়া যায়, 100 সাইজে পাওয়া যায়। আসলে আমরা এখানে এই এমসিসিবি ক্ষেত্রে কেন আমরা 50 ইউজ করলাম, আমরা 60 ইউজ করতে পারলাম না কেন, আমরা একটি ইউজ করতে পারলাম না? সেক্ষেত্রে তো আমরা দুইটা ইউজ না করে একটা ইউজ করলে হয়ে যেত। কেন আমরা ইউজ করতে পারলাম না? এখানে আরো কি, অর্থাৎ আমরা শুধু বাস বার সিলেকশন করলে হবে না, কিন্তু একটা এখানে একটা বেকারের ক্ষেত্রে কোন বাস বারটা আমরা ইউজ করতে পারবো, সর্বোচ্চ কত রেটে ইউজ করতে পারবো, এটাও কিন্তু আমার জানা লাগবে। আদারওয়াইজ কিন্তু আমরা যে কোনো বাস বার কিন্তু যে কোনো সাইজের বাস বার কিন্তু প্রত্যেকটা বেকার জন্য ইউজ করতে পারবো না। একটা বেকারের কিন্তু একটা আমার লিমিট আছে, আপনার ফ্রেম সাইজ আছে, এবং সেখানে বাস বার টার্মিনাল জন্য আলাদা একটা সাইজ আছে। ওই সাইজের মধ্যে আমার কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা বাস বারটা লাগাতে পারবো না।
এক্ষেত্রে আমরা এখানে যদি একটু নিচে দেখি তাহলে এখানে অবশ্য কেবল ইন নেওয়ার জন্য আমরা কিছু কেবল রান ইউজ করছি, যেটা হচ্ছে প্রত্যেকটা কেবল বেস করে প্রসেসর কেবল যাবে এটা বেস করে আমার ওইখানে বেস করছি, কেবল জানতে সিলেক্ট করছি, জানলে ইউজ করা হচ্ছে একটা প্যানেলে বটম বটম পার্টে এই জানলে এগুলো ইউজ করা হয়। যে যেটা কেবল ইন আউট হচ্ছে বটম দিয়ে হবে। আমরা যদি একটা একটু আগে যেটা আমরা একটা এসডিবি দেখছিলাম, ওই ভাই এসডিবিটা একটু হচ্ছে জোরে বলেন, একটু এটা। সাউন্ডে প্রবলেম হইতেছে। আচ্ছা, একটা যদি আমরা একটু আগে যে এসডিবিটা যেটা দেখছিলাম, ওই এসডিবিটা হচ্ছে এটা হচ্ছে যেটা আমরা এটা এটা হচ্ছে পাশে যদি আমরা একটা হচ্ছে আরসিসি বিওডি আমরা মূলত হচ্ছে ইনকামিংটা করা হ্যালো হয়েছে। ভাই, শোনা যায়? হ্যালো, হ্যাঁ, শুনতে কি সমস্যা একটু হচ্ছে? একটু জোরে বলেন, মানে একটু সাউন্ডটা একটু সমস্যা হইতেছে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, শোনা যাইতেছে। আর ভাই, এটা রেকর্ডিং ক্লাসটা কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা রেকর্ডিং ক্লাসটা পাবেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যদি আমরা যদি এটা ইনকামিং ছিল হচ্ছে আরসিসি দিয়ে দিয়ে এটা এটা এখান থেকে যদি আমরা যদি একটা যদি লাইন দিয়ে যদি আমরা দেখি, একটা যদি আমার এখানে রেড ফেসে যাই, সরি ব্লু ফেসে, আমার আরেকটা যদি দেখি সেটা যাবে হচ্ছে জেনারেলি ইয়েলো ফেসে। আমার আরেকটা যদি দেখি সেটা হচ্ছে যাবে হচ্ছে আমার ব্লু ফেসে। কিন্তু এটা যদি ফুল ফুল যদি ইউজ করতে, সেক্ষেত্রে আমরা আরেকটা ফেজ থাকবে সেটা হচ্ছে যাবে হচ্ছে জেনারেলি হচ্ছে নিউট্রাল। আমরা যেটা জানি যখন এটা যখন আপনার বসানো হবে, তখন অবভিয়াসলি এটা ওইভাবে বসানো হবে যাতে করে আমার নিট যে পার্ট থাকবে সেটা যেন আমার এই পাশে থাকে, যাতে করে আমার কেবল কানেকশনটা ইজি হয়, আমার নিউট্রাল পার্টটা এখানে আসে। এইভাবে তো আমাদের মূলত ইনকামিং এর যে ব্রেকার থাকবে ব্রেকার কানেকশনটা এইভাবে থাকবে। আমার যে এলটি আছে, এলটি থেকে আমার এই ফেজটা আসবে, তিনটা ফেজ এখানে আসবে, তিনটা ফেজ এসে এখানে তিনটা ফেজ সাথে লিখে যাবে। এলটি থেকে এসে এখানে ইনকামিং হবে, ইনকামিংটা আমার মেন বাসবারে, এটা হচ্ছে একটা এলটিভি মেন বাসবার, এই বাসবারে প্রত্যেকটা বাসবার থেকে আমাদের ইন্ডিভিজুয়াল হচ্ছে প্রত্যেকটা কানেকশন পাবে। এবং এই প্রত্যেকটা কানেকশন এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আউটগোয়িং এর একটা ব্যাকআপ। এখানে এমসিবি এসপি আছে, একটা আরসিবি ডিপি আছে, আরসিবি ফুল পিও আছে। আর এখান থেকে প্রত্যেকটা লোড প্রত্যেকটা আলাদা আলাদা হবে এই ডিস্ট্রিবিউশন গুলো করা হয়। আর যেগুলো এখানে আমরা যদি দেখি একটা সিটি ইউজ করা হয়েছে, এই সিটি গুলো দিয়ে আমরা মূলত হচ্ছে আমরা মিটারিং পার্ট গুলো দেখার জন্য হচ্ছে আমরা মূলত সিটি গুলো ইউজ করি। আর এর পাশে হচ্ছে একটা এসপিডি আছে, যেটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম যেটা ম্যান্ডেটরি না। ইনজালে যখন একটা সোলার প্রজেক্ট থাকে, সোলার প্রজেক্ট যখন সোলার প্রজেক্টের জন্য যখন আমাদের এসডি গুলো ডিজাইন করতে হয়, তখন অবশ্যই ওরা মানে আমরা এসপিডি ইউজ করে। কারণ হচ্ছে আমাদের সোলার সোলার প্রজেক্ট হচ্ছে বাইরে থাকে, এখানে একটা সার্জের একটা ব্যাপার থাকে যখন আমরা বৃষ্টির সময় হয়। এই জন্য যদি আমরা একটা এসপিডি ইউজ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার ডিবিটা মোর সিকিউর হয়ে থাকে। যদিও বা এসপিডি একটা একটা এসপিডি কিন্তু অনেক হাইলি আমরা কস্ট। তবে সেজন্য হচ্ছে ইন জেনারেল যারা ইনডোর ইনডোর সাবস্টেন্স যেগুলো ইউজ করা হয়, যেমন সোলার প্রজেক্ট ছাড়া যেমন ইন জেনারেলি যখন আমার রেসিডেন্সিয়াল বিল্ডিং বা ইন জেনারেলি ফ্যাক্টরিতে যখন এখন তো আমরা লাইটিং এজটা ইউজ করা হয়, সেক্ষেত্রে আমরা আমরা এলটি প্যানেল বলেন, আপনার আপনার এসডি বলেন, এগুলোতে আমরা এসপিডিটা ইউজ করা হয়। এরপর আমরা যে সিটি ইউজ করছি ওই সিটির জন্য হচ্ছে মূলত এই মাল্টিমার্কার মিটারটা, যেটা হচ্ছে আমরা মিটারিং ইউনিট গুলো হচ্ছে আমরা এর মাধ্যমে দেখতে পারবো। আর ফেজ ল্যাম্প দিয়ে তো আমরা অবশ্যই যখন পাওয়ার আসবে তখন আমরা ফেজ ল্যাম্প অন হয়ে যাবে, আর ফেজ ল্যাম্প অন হলেই আমরা বুঝতে পারবো যে ডিপিতে পাওয়ার আসে। এই ফেজ ল্যাম্পের জন্য হচ্ছে ফেজ ল্যাম্প প্রোটেকশনের জন্য আমরা এই পাশে একটা তিনটা টিপি দিয়ে একটা 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 এমএসটিপি টিপি ইউজ করছি, সেটা হচ্ছে ফেজ ল্যাম্পের জন্য। আমাদের ফেজ ল্যাম্প হচ্ছে তার প্রোটেকশনের জন্য, এটা হচ্ছে এই ব্রেকার হয়ে তার পাওয়ারটা হচ্ছে ফেজ ল্যাম্পে যাবে, গেমগুলো এগিয়ে থাকে। উম, তো মোটামুটি হচ্ছে আজকে আমাদের যে টপিক গুলো যেন দেখানোর কথা ওগুলো ট্রাই করছি আমরা দেখানোর জন্য। এখন কারো কোনো কোনো কোশ্চেন থাকলে। শাহেদ সোহেল ভাই, সালাম আলাইকুম। থ্যাংক ইউ জি, আপনাকে। আমাদের জি, 3D পার্ট আমাদের ইঞ্জিনিয়ার মাহবুব সাহেব আলোচনা করবেন। আপনার ফ্লোর শেষ হলেই সকল পার্টিসিপেন্ট যুক্ত থাকবেন। আপনাদের এই পার্ট গুলো প্যানেল গুলো 3D তে কিভাবে দেখানো যায় আমাদের ইঞ্জিনিয়ার মাহবুব সাহেব আলোচনা করবেন। 20 মিনিট মতো আপনারা ধৈর্য ধারণ করে থাকবেন, ইনশাল্লাহ চমৎকার
আলোচনা হবে আপনাদের। আপনার পার্ট শেষ হলে আমাদের ইঞ্জিনিয়ার মাহবুব সাহেবকে ফ্লোর দিবেন। সালাম আচ্ছা, আলাইকুম। আমার ওয়ালাইকুম সালাম। তো ভাই, আপনার মোটামুটি আমাদের যে স্লাইড গুলো ছিল ওইগুলোর উপর বেস করে আমার কিছু দেখানো ট্রাই করছি, আশা করি হয়তো বা যতটুকু পাই ট্রাই করছি। এখন আপনাদের কারো কোনো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি বলতে পারেন। স্যার এটা কি তাহলে আমাদের মানে মূলত অটোক্যাড কোর্স, অটোক্যাড ইলেকট্রিক্যাল রিলেটেড কোর্স? হ্যাঁ, আপনি যদি সাবস্টেশন ডিজাইন করতে হয় তাহলে অবশ্যই অটোকেটেই করতে হবে। কারণ আমাদের সাবস্টেশন যে ডিজাইন গুলো হয় ইন জেনারেলি প্রত্যেকটা জায়গায় এটা অটোকেটেই হয়ে থাকে। কারণ আমাদের অ্যাসেম্বলি ডিজাইন করি সেটা আমরা অটোকেটেই করি, আমরা প্যানেল ডিজাইন করবো সেটা অটোকেটের মাধ্যমে করবো। হ্যাঁ, আরো অনেক প্যানেল আছে, যেমন আপনি চাইলে সলিড ওয়ার্কসও আপনি চাইলে ডিবি ডিজাইন করতে পারবেন। সলিড ওয়ার্কসে কিন্তু আপনি চাইলে প্যানেল ডিজাইন করতে পারবেন, যেমন এই ডিবি যেটা ইউজ করা হয়েছে এই ডিবিটা কিন্তু সলিড ওয়ার্কসে ডিজাইন করে। এই ধরনের আপনার যেমন এইচপি সুইচ গুলো যেগুলো আমরা দেখানো হয়েছে এটা কিন্তু সলিড ওয়ার্কসে ডিজাইন করা। তো এই সলিড ওয়ার্কসও ডিজাইন করা হ্যাঁ, হয়। স্যার স্যার আমি একটু ইন্টারাপ্ট করি আপনাদেরকে। এই যে হুম, প্রশ্নটা করেছে জি যে বলেন। শুধু এটা অটোক্যাড কোর্স না ভাইয়া, এটা অটোক্যাড কোর্স প্লাস হচ্ছে একটা সাবস্টেশনের মধ্যে যে পার্ট গুলো থাকে সেই পার্ট গুলো ক্যালকুলেশন গুলো কিভাবে হবে, ক্যালকুলেশন শিখতে পাচ্ছেন, এবং হচ্ছে আপনি অটোক্যাড শিখতে পাচ্ছেন। এবং শুধু অটোক্যাড এবং ক্যালকুলেশন না, সেগুলোকে প্যানেল ড্রয়িং ড্রয়িং গুলো করার জন্য বা প্যানেল গুলোকে ইনস্টল করার জন্য এবং করার জন্য যে মাপকাঠি এবং মেজারমেন্ট, এবং হচ্ছে এটা 3D এবং 2D তে ভিউটা যেভাবে দেখানো যায়, এই জিনিসগুলো সকল কোর্স এই কোর্সের মধ্যেই ইনক্লুডিং। প্রিয় ভাই, মানে শুধু অটোক্যাড না, শুধু আপনার ক্যালকুলেশন না, এটা আপনার যেভাবে দেখাচ্ছে যে একটা লেআউট গুলো কিভাবে হবে, আপনার প্যানেলের ভিতরে কোন জায়গায় কোন ডিভাইসটা দিবেন, আপনি সকল কিছু এখানে আপনি ক্যালকুলেশন এবং হচ্ছে আপনার 2D এবং 3D তে দেখতে পাবেন। থ্যাংক ইউ। তো সোহেল রানা ভাই যদি আপনার সোহেল ভাই যদি আপনার শেষ হয় তাহলে আমাদের মাহবুব সাহেব আলোচনা করবেন। আমাদের প্রিয় সোহেল রানা ভাই, সোহেল ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন। যদি তার কাছে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, না হলে আমাদের নেক্সট ইনস্ট্রাক্টর যিনি আছেন উনি আলোচনা করবেন। থ্যাংক ইউ, সবাইকে ধৈর্যের সাথে থাকার জন্য অনুরোধ করছি। জি ভাই, এই বিষয়ে কারো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, এরপর নেক্সট সেশন যাবে ইনশাল্লাহ। জি হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি বলেন। জি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। দেখা আচ্ছা, যায়, দেখা তাহলে যায়। দেখেন যে আপনারা এতক্ষণ যেটা দেখতেছিলেন যে 2D তে এবং ক্যালকুলেশন পার্ট, এসএলডি পার্ট, এটা যখন আপনি 3D তে করতে যাবেন তখন ভিউটা কিরকম হয়। যে আপনি দেখবেন যে আমরা এটা করছি স্কেচআপ সফটওয়্যার দিয়ে। দেখেন যে আমাদের যে এলটি প্যানেল গুলো হয়, এই যে দেখেন এরকম টাইপের কিন্তু আমার এলটি প্যানেল থাকে, ঠিক আছে? তারপরে দেখেন যে এটার ভিতরে যে ইকুইপমেন্ট গুলো থাকে, স্যার একটু আগে যেটা বলছিল আপনার এসিবি, তারপরে এমসিসিবি পার্ট গুলো যেগুলো এখানে দেখেন যে আপনার মেইন যে ইনকামিং যেটা আছে এলটির, ওইটা কিন্তু আপনার যে এই পাশে দেখেন যে এসিবি গুলো আছে এই পাশে কিন্তু কানেক্ট হবে। এবং এই পাশে দুইটা সেকশন আছে। এটা হচ্ছে আপনি চাইলে এখানে এটিএস করা আছে, মানে অটো ট্রান্সফার সুইচ যেটা এই পাশে যেটা আছে আমার, এটা এক্সপ্লোর করে নিব। এটা গ্রুপ করা আছে তো সবগুলো। তাহলে দেখেন এই পাশের ব্রেকার গুলা দেখেন, এসিবি গুলা, এই পাশে দেখবেন আপনার যে বাসবার গুলা আছে, এই বাসবারের অ্যালাইনমেন্ট গুলা কিভাবে হবে। এন্ড দেন হচ্ছে আপনার এই বাসবারের যে সাইজ গুলো ওগুলো ক্যালকুলেশন পার্টে থাকে। এই পার্টটা মেইনলি 3D ডিজাইনের। হ্যাঁ, এটাতে পাবেন হচ্ছে আপনার যে পজিশনিং, আপনার যে সিবির যে পজিশন গুলো হবে, ওই প্যানেলে কিভাবে বসবে, ওই মাউন্টিং এর অপশন গুলো থাকবে। এন্ড দেন হচ্ছে আপনি দেখেন এই পাশে হচ্ছে আপনার ইনকামিং যেটা আছে, যে ইনকামিং বাস, এটা আপনার যেটা গ্রিড থেকে আসবে। আর যদি চান আপনি এই পাশে আরেকটা আছে যেটা, এটা আপনি জেনারেটর যদি করেন জেনারেটরের সাথে কানেক্ট করতে পারেন। এন্ড দেন এই অপশন দুইটা কিন্তু আপনার, ঠিক আছে,
যে এটিএস এর যে সিস্টেম গুলো থাকে, কন্ট্রোলিং পার্টটা আলাদা। এটা হচ্ছে মেইনলি পুরোটা হচ্ছে পাওয়ার সেকশনের। এন্ড দেন হচ্ছে আপনার এখানে বাস কাপলার সিবি দিয়ে একটা বাস কাপলার সিস্টেম বানানো আছে। এখান থেকে আপনার এই যে আউটগোয়িং যে সাইডটা, এখান থেকে এন্ড দেন আরো যে আউটগোয়িং যেগুলো আছে, যে এমসিসিবি দিয়ে যেগুলো যাবে, ওগুলো হচ্ছে আপনার এই পাশে, যেগুলো আপনার তুলনামূলক কম লোড, যেগুলো আপনার প্রতি ফ্লোরে যেগুলো পাঠাবেন, আপনার বিভিন্ন মেজারমেন্টের এমসিসিবি লাগবে। আপনার কতটুকু কত এম্পিয়ারের আপনি পাঠাইতে চাইতেছেন ওটার উপর ডিপেন্ড করে আপনি ডিস্ট্রিবিউট করে নেবেন। এন্ড দেন হচ্ছে আপনার এই পাশেও থাকবে, ঠিক আছে? এটা সেগমেন্ট অনুযায়ী ভাগ করে নেবেন। এন্ড দেন এটা হচ্ছে আপনার দুইটা স্টেপে ভাগ হবে। এখানে একটা বাস কাপলার থাকবে, এই কাপলারের মাধ্যমে, এই যে কাপলারের মাধ্যমে দুইটা সেকশনে ভাগ হয়ে যাবে। এন্ড দেন এটা প্যানেলের ভিতরে কিভাবে থাকে সেটা যদি আমি একটু দেখাই। যে প্যানেল গুলা থাকে হচ্ছে আপনার এরকম টাইপের। প্যানেলের দরজাটা যদি আমি একটু খুলি, আপনি দেখতে পারবেন যে বিষয়গুলা কিভাবে অ্যালাইনমেন্ট গুলা ঠিকঠাক মতো বসছে। এটা অনেক মেজারমেন্টের ইস্যু আছে, মিলিমিটারের মেজারমেন্ট করি আমরা সব প্যানেলের যত মেজারমেন্ট আছে। এন্ড দেন হচ্ছে দেখাম, এইটা যদি আমি একটু খুলি, আমি জাস্ট একটু রোটেট করবো এটাকে। এখানে দেখেন এই যে দরজাটা খুললাম, এখানে দেখেন যে এমসিসিবি গুলো আছে। এই সাইড থেকে কিন্তু আমার যে আউটগোয়িং গুলো যাবে, যেগুলো আমার লোডে যাবে, তারপর আমার যে এসিবি সেকশনের যে আমার কম্পার্টমেন্ট গুলো আছে, ওইগুলো দেখেন এই পাশে আছে, যে এসিবি সেকশনের যে কম্পার্টমেন্ট গুলো। আমার কথা কি শুনতেছেন? না, অনেক নয়েজ আসতেছে, মানে ডিস্টর্টেড হয়ে যাচ্ছে সাউন্ড। জি ভাই। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে কি? সব ক্লিয়ার আছে? হ্যাঁ ভাইয়া, আমার কথা কি ক্লিয়ার শুনতেছেন আপনারা? শুনতে পাচ্ছি, জি, বলেন। ক্লিয়ার শোনা যায়। আসলে আমাদের ইন্টারনেটের প্রবলেম, লোডশেডিং এর জন্য রাউটার অফ হয়ে গেছে, বুঝছেন? তো তার জন্য আমরা এই যে একটু নেটওয়ার্ক ইস্যুতে আছি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন অবশ্যই, হ্যাঁ। তো দেখেন এই যে এগুলো হচ্ছে আপনার কম্পার্টমেন্ট যেগুলো আছে, এই সবগুলো কম্পার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা, সেপারেট সেপারেট। ওই যে ভাই যেটা বললো একটু আগে আমাদের স্যার, স্যার যেটা বলছিল যে ওই কম্পার্টমেন্ট গুলো কিন্তু আলাদা আলাদা থাকে প্রত্যেকটা সেকশনের। কারণ একটা সার্কিট ব্রেকার যেন আরেকটা সার্কিট ব্রেকারে ড্যামেজ করতে না পারে। ধরেন একটা সেকশনে যদি কোনো ফায়ার আসে বা কোনো একটা ইস্যু হয়, তাহলে বাকি কম্পার্টমেন্ট গুলো যেন টোটালি সেপারেট থাকে। এন্ড দেন যে বাসবারের যে পজিশনিং গুলা, এগুলা কিন্তু আপনার এখানে ঠিক করতে হবে, পজিশনিং করতে হবে, ঠিক আছে? তো হচ্ছে এরকম আহ প্রত্যেকটা কম্পার্টমেন্ট, নিচেরটা যদি খুলি,
এটা দেখবেন যে আপনার সবগুলো ইকুইপমেন্টস এভাবে সেপারেট সেপারেট ভাবে থাকবে, আলাদা আলাদা অ্যালাইনমেন্টে হচ্ছে এরকম। এই প্যানেলগুলো ড্র করা আপনার খুবই ইজি, ঠিক আছে। আপনি জাস্ট, আমি কয়েকটা শেয়ার করব কিভাবে আমরা ডিজাইন গুলো করে থাকি। জাস্ট অল্প দুই তিনটা টুল ইউজ করব। দেখেন যে আমাদের স্যার যেটা ডিজাইন দেখাইছিল আপনাদের, ওই ডিজাইনের উপরে যদি আমরা ছোট একটা ডিজাইন করি, যে একটা প্যানেলের এটার হাইট আছে আপনার এখানে 2200 মিলিমিটার, আর হচ্ছে এটা যে ওয়াইড আছে এটা হচ্ছে আপনার এখানে 800 মিলিমিটার। হ্যাঁ, তা আমরা একটা যদি বক্স ডিজাইন করি এখানে, এ ছিল লেন্থ কত ছিল আমার, 2200 mm, এই যে। আর ওয়াইড ছিল কত, 800 mm। এন্ড দেন হচ্ছে আবার লেন্থ ওয়াইড সব দিয়ে দিলাম। এন্ড দেন দেখেন এটার যে আমার যে প্যানেলের যে শীটটা ইউজ করব সেটা কত গেজের শীট ইউজ করব, ওইটা উপরে ডিপেন্ড করবে যে প্যানেলের থিকনেস গুলো কতটুকু হবে, ঠিক আছে। তো আমি প্যানেলের একটা থিকনেস দিয়ে দিব এখানে, যে ধরেন প্যানেলটা হচ্ছে আমি 2 মিলিমিটার দিলাম এখানে, 2 mm মোটা শীট। এন্ড দেন একটা অফসেট দিবেন। এই অফসেটটা 2 mm। তারপর এটার আপনি একটা হাইট দিবেন। এই হাইটটা আপনি কত চাইতেছেন, যে আপনার প্যানেল বোর্ডটা কত হাইটে থাকবে, এটা ধরেন আমি দিলাম 800 mm। তাহলে দেখেন এই যে একটা বক্স হয়ে গেছে না। কতক্ষণ সময় লাগছে এটা রেডি করতে, জাস্ট 2 মিনিট। একটু, আর একটু হবে। এটারে দিলাম 500 mm। এই যে দেখেন একটা প্যানেল বোর্ড রেডি। এখন আমি এটার ভিতরে ইকুইপমেন্ট লাগাবো, আমার যা ইচ্ছা লাগাবো, ঠিক আছে। আপনার জাস্ট খালি মেজারমেন্ট গুলো ইস্যু করে, হ্যাঁ, মেজারমেন্ট এন্ড অ্যালাইনমেন্ট ঠিক করে আপনি হচ্ছে যে আপনি কম্পার্টমেন্ট গুলো বানাবেন, আর হচ্ছে বাসবার পজিশনিং করবেন ইকুইপমেন্ট গুলা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 3D টাইপের যে ডিজাইন গুলো আমরা করি। তো আপনাদের 3D সম্পর্কে আরো যদি কিছু জানা থাকে আমাকে অবশ্যই বলবেন, যদি আপনাদের সাইড থেকে কোনো রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ ভাইয়া, বুঝছেন? আপনার কি কেউ স্কেচআপ ইউজ করেন, স্কেচআপ সফটওয়্যার? হ্যালো, জি ভাই, শুনতেছেন? না ভাইয়া। জি ভাই, হয়। জি ভাই, হচ্ছে তাহলে আমাদের আলোচনার টপিক এগুলোই আজকে, যেগুলো দেখালাম আমাদের। আপনি সিস্টেম 3D ডিজাইন করতে পারবেন, আপনি ভিজুয়ালাইজ করে দেখতে পারবেন সিমুলেশন করে যে কতটুকু জায়গা নিবে, বা আপনার পজিশনিং গুলা কিরকম থাকবে, এগুলো আপনি 3D সবকিছু ডিজাইন করে আপনি সিমুলেশন করে দেখতে পারবেন। হ্যাঁ, আর স্যার যেটা বলছে 2D, 2D তে হচ্ছে আপনার ওখানে আপনার যে এসএলডি গুলো আছে এবং 2D পজিশনিং যেগুলো আছে, ওই 2D ডিজাইনের উপরে কিন্তু আপনার 3D ডিজাইন হয়। হ্যাঁ, যে আপনার এখানে দেখেন যে আমি, স্যার যেটা করছিল যে 2D যে ডিজাইনটা করছিল এটার মেজারমেন্টটা ইস্যু করে। হ্যাঁ, এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনার যে 3D ডিজাইন হবে ওই 3D ডিজাইনের পজিশনিং গুলো হবে। লাইক আপনি যদি ধরেন যে আমার যে
এই যে প্যানেলটা যে আমরা করলাম, হ্যাঁ, তো এটার নিচে তো একটা বেস আছে না? ধরেন যখন আমার এরকম ছিল, এই বেসটারে হচ্ছে আমরা একটা কপি করব, মুভ মুভ করে গিয়ে এটা হচ্ছে আপনার এই পাশে রাখলাম। এটা নিচের অংশ যে বেস প্লেটটা থাকে, মাউন্টিং প্লেট, এটা হচ্ছে ধরেন ওই মাউন্টিং প্লেট যেখানে আমার ইকুইপমেন্ট গুলো বসবে। আর এটা হচ্ছে আমার যে প্যানেল বক্সটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার প্যানেল বক্স। আর আরেকটা কম্পার্টমেন্ট যেটা থাকে, যে উপরে যে ডোরটা যে থাকে, ওই ডোরের একটা অপশন আলাদা থাকে, এটা ধরেন মাউন্টিং প্লেট থাকবে। এন্ড দেন হচ্ছে আপনি এখানে দেখবেন যে আপনি ডোরের যে অপশন গুলো এখানে দেখবেন যে কিছু হোল করা থাকে, যে আপনার ওই এনসিসিবির পজিশন, তারপর এনার্জি মিটারের পজিশন, ওগুলো দেওয়ার জন্য কিছু হোল থাকে। লাইক আমি যদি একটা রেক্টেঙ্গেল নেই, এখানে ধরেন আপনি এনার্জি মিটারটা হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ধরেন এটা আমি একটু সিলেক্ট করবো, এন্ড দেন হচ্ছে মুভ করে দেই। আপনি এরকম ধরেন আপনার যে দুইটা তিনটা যে কয়টা অপশন থাকে, লাইক আমার এইটা লাগতেছে না, এটা আমি জাস্ট মেজারমেন্ট ছাড়া বসাইতেছি তো, তার জন্য এরকম হচ্ছে। আপনি যখন মেজারমেন্ট করে বসাবেন, দেন দেখবেন যে সবকিছু আপনার একুরেটলি মিলাইতে হবে। ওটা হচ্ছে আপনার অটোকেডের যে ডিজাইনটা আছে ওটার উপর বেস করে আপনার মেজারমেন্ট গুলো নিতে হবে, কারণ এখানে আপনার রুল করতে হবে। এরকম ভাবে আপনি কিন্তু হোল্ড করতে পারবেন। আহ, একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝছি কেন হচ্ছে প্রবলেমটা। আমি এটার হাইটটা দিতে ভুলে গেছিলাম, হাইটটা দিতে হবে আগে একটু। এটা ধরুন আমরা হাইট দিছিলাম কি 2 mm, এই যে এখন হাইট দেওয়া আছে, এখন হবে। তাহলে দেখেন যে আমি যদি এখন একটা রেক্টেঙ্গেল নেই, ধরেন আপনি এটা হচ্ছে আপনার এনার্জি মিটারের একটা গ্যাপ, অন ফেস লেখা আসলে ছেড়ে দিবেন। এই যে দেখেন যে আপনার এখানে কি একটা হোল হয়ে গেছে না? ঠিক আছে? তো এরকম আপনি যে যে জায়গা হোল লাগবে ওগুলো করতে পারবেন। ধরেন আপনি ইন্ডিকেটর বসাবেন, সরি পাইলট ল্যাম্প যখন বসাবেন, ইন্ডিকেটর ল্যাম্প যেগুলা, ধরেন এরকম আপনি চাইতেছেন যে ল্যাম্প গুলো একটা অ্যালাইনমেন্টে থাকবে। এরকম আপনার কাছে আরো বেশ কয়েকটা ল্যাম্প আছে, এটা মুভ করেন ইনটু, ধরেন আমি 5 দিয়ে দিলাম, 5টা আছে আমার কাছে আরো এক্সট্রা হয়ে গেল। এন্ড দেন এগুলোর হোল্ড করতে পারবেন।
আচ্ছা, তো দেখেন এরকম পার্ট বাই পার্ট আপনাদের ডিজাইন করতে হবে। ডিজাইন করার পরে কি আপনি এটারে আবার ধরেন, এখানে আমার কি করতে হবে, এটারে গ্রুপ করতে হবে, মেক গ্রুপ। গ্রুপ করার পরে আবার এটারে নিয়ে আমার এইটার উপরে লাগাইতে হবে, আমার যে ডোর আছে ডোরের উপরে। And then দেখেন এরকম একটা বক্স। জাস্ট আমি সিম্পল ওয়েতে টুলগুলোর ব্যবহার দেখালাম যে কিভাবে টুলগুলো আপনি ইউজ করবেন। হ্যাঁ, জাস্ট জাস্ট একটা ডেমো কিভাবে আমরা ডিজাইন গুলো করে থাকি। তো এটা তেমন মেজারমেন্ট এগুলো দেওয়া হয়েছে না, এগুলো একদমই মানে মেজারমেন্ট ছাড়া করা হয়েছে, তার জন্য এরকম লাগতেছে। যখন আপনি প্রফেশনাল ওয়েতে করবেন, দেন আপনি কিন্তু এইরকম সেম টু সেম এরকম ভাবে কিন্তু আপনি ডিজাইন রেডি করতে পারবেন। ঠিক আছে, যখন আপনি সব টুলগুলা ইউজ করতে পারবেন, দেন আপনি সব ডিজাইন কিন্তু এরকম ভাবে, এই দেখেন এগুলো আলাদা আলাদা, সবগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট, আলাদা আলাদা সেগমেন্ট এক একটা, এগুলো একটা একটা করে অ্যাড করে করে কিন্তু আপনার এই সিস্টেমটা দাঁড় করে। হ্যাঁ, তো আশা করি মোটামুটি আপনারা বুঝছেন যে 3D টাইপের ডিজাইন গুলা কিরকম হয়ে থাকে। আপনারা যারা আমাদের এই কোর্সটি করতে আগ্রহী, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে নাম্বার গুলো দিয়ে রাখবেন। আমাদের যে প্রতিনিধি আছে অবশ্যই তারা আপনার সাথে যোগাযোগ করবে সম্পর্কে। বিস্তারিত যদি আরো কিছু জানতে চান তাহলে সেই তথ্যগুলো আপনারা ওখান থেকে পাবেন। হ্যাঁ, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবেন। যে আরো কোনো কোয়েশ্চেন আছে কি কারো, থাকলে বলতে পারবেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আমরা যারা, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি 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 জি, ই- বলেন। জি ভাইয়া, এটা তো স্কেচ আপ সফটওয়্যার না? তো এটা জি জি, আমরা, আচ্ছা। এটা সম্বন্ধে আমরা পরিচিত না আর কি। তো যারা পরিচিত না ওদের কি এই সফটওয়্যারটা কি শেখানো হবে নাকি অটোক্যাড দিয়ে করানো হবে আর কি? আপনি জাস্ট অটোকেটে হচ্ছে আপনার মেজারমেন্ট গুলো নেওয়া লাগে। হ্যাঁ, মেজারমেন্ট গুলো নেওয়া লাগে, আপনি যে ওই এসএলডি আর ইস্যু গুলো আছে এগুলো শেষ করার পরে হচ্ছে কি আপনার স্কেচআপের যে আমি টুল গুলো দেখালাম না আপনার, আচ্ছা জাস্ট মাহবুব, সিম্পল মাহবুব আমি বেশ একটু আলোচনা করি। কিছু টুল শিখলে আপনি বাকিগুলো সব পেয়ে যাবেন। হ্যাঁ বলেন। জি অবশ্যই। আমরা বলতেছি যে যারা এখানে এই কোর্সটি করবেন তাদেরকে আমরা ক্যালকুলেশন পার্ট, যেটা 2D তে আমাদের ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল সাহেব যেটা আলোচনা করেছেন, সেটা আপনাদেরকে ক্যালকুলেশন পার্ট এবং 2D পার্ট প্যানেল ড্রয়িং আপনাকে শেখানো হবে। তারপরে 3D যে পার্ট গুলো আপনি অটোক্যাডও করতে পারেন, এই সফটওয়্যার দিয়েও করতে পারেন, আপনাদেরকে এটাও শেখানো হবে। মানে এখানে আপনি থেকে 4টা থেকে 5টা পার্ট আপনাকে ফুললি শেখানো হবে এই কোর্সের মাধ্যমে, প্রিয় ভাই। ঠিক আছে, শুধু মানে আপনার এটা তো আজকে সেমিনার, শুধু দেখানো হচ্ছে আপনাকে 2D পার্ট কমপ্লিট করে আপনাকে 3D এই সফটওয়্যারের কাজ শেখানো হবে এবং সফটওয়্যারের কিভাবে এই কাজগুলো করবেন সেটাও শেখানো হবে আপনাদের। থ্যাংক ইউ। যে সকল ভাই কোর্স করতে আগ্রহ পোষণ করতেছেন, আপনারা তো দেখেছেন ধারাবাহিক আলোচনা আমাদের। এটা তো আজকে শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে অনেক কিছু দুজন প্রিয় ইঞ্জিনিয়ার ভাই আলোচনা করেছেন, সৈয়দ সোহেল ভাই আর হচ্ছে মাহবুব সাহেব। তো এইগুলো আরো ডিটেলস আপনাদেরকে দেখানো হবে পার্ট টু পার্ট। তো যারা কোর্স করতে আগ্রহ পোষণ করবেন তারা চ্যাট বক্সে নাম্বারটা দেন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। কোর্স ফি হচ্ছে, এটা হচ্ছে ডিউরেশন আমাদের 20টা মতো ক্লাস থাকবে। আমাদের এই কোর্সটা প্রায় 2.5 থেকে 3 মাস মতো সময় লাগবে। 2-2.5 মাসেই অলমোস্ট কভার হয়ে যাবে যদি কোনো প্রবলেম না হয়। কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। যারা ফার্স্ট 10 জন ভর্তি হবেন তাদেরকে কোর্স ফি আমরা নিব। এটা এটা যেহেতু এই প্যানেল ড্রয়িং কোর্স আমাদের মানে ফার্স্ট ব্যাচ, এটা ফার্স্ট ব্যাচকে আমরা 6,000 টাকা দিব 10 জনকে। 10 জন যারা কোর্স করবেন ভর্তি হবে তাদেরকে আমরা ফার্স্ট 10 জনকে 6,000 টাকা দিব। রেগুলার ফি হচ্ছে 7,500 টাকা। ওকে।
একজন ভাই প্রশ্ন করেছিলেন, এখানে আপনারা দুইটা সফটওয়্যার কাজ এবং ক্যালকুলেশন পার্ট, প্যানেল ড্রয়িং পার্ট ফুললি আপনারা শিখতে পারবেন। মেহেদি ভাই, আপনি কোশ্চেন করেছিলেন, এটা 2 থেকে 2.5 মাস সময় লাগবে। কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। ফার্স্ট 10 জনকে আমরা 6,000 টাকা দেবো এই ব্যাচ।